হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই এই গল্পের হিরো ইহানকে আমরা দেখতে পাবো, যে তার রুমে খুব আরাম করেই ঘুমোচ্ছিল। ওর অ্যাসিস্ট্যান্ট ওকে অনেকক্ষণ থেকে জাগানোর চেষ্টাও করছিল। তখনই ইহানের ম্যানেজার ক্যান্ডি ওখানে চলে আসে, ইহানের পায়ে একটা কোল্ড কফি টাচ করায়। এর ফলে ইহান ঘুম থেকে উঠে পড়ে। এদিকে আমরা গল্পের হিরোইন ইউইউকে দেখব, যে পেশায় একজন নেল আর্টিস্ট। ইউইউ ইহানের খুব বড় ফ্যান। ইহানের গান শুনতে শুনতেই ও তার কাজে যাচ্ছিল। আজকে ওর কাজের জায়গায় পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। ও অ্যাটেন্ডেন্স লাগানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু তার আগেই ওর বস ওর সামনে চলে আসে আর ওকে প্রচুর বকতে থাকে। কিন্তু এরপরেও ইউইউ তার বন্ধু শাওজিং এর সাহায্যে কোনো রকম অ্যাটেন্ডেন্সটা দিয়েই দেয়। শাওজিং তার বন্ধুকে বাঁচানোর জন্য বসকে বলে, তুমি কি জানো ইউইউ এর কাজে ইমপ্রেস হয়ে কত ভিআইপি মেম্বার আমাদের দোকানের মেম্বারশিপ নিয়েছে? এই কথাটা জেনে বস ওর খুব প্রশংসা করতে থাকে আর ওকে এই মাসে বোনাসও দেবে বলে। এরপর বস যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, ইউইউ বসকে রিকোয়েস্ট করে এই মাসে টাকাটা ওকে যেন অ্যাডভান্সে পে করে দেওয়া হয়। যেটা শুনে বস বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখছি। এদিকে আমরা ক্যান্ডিকে দেখব, যে ইহানকে নিয়ে একজন ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, যাতে ইহান নতুন একটা মুভির কাজ পেয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরও জানতে পারে যে ডাইরেক্টর তো ইহানকে রিপ্লেস করে অন্য কাউকেই এই কাজে রেখে দিয়েছে। এটা জেনে ইহান খুবই রেগে যায় আর সে ডাইরেক্টরের সঙ্গে দেখা করার জন্য তখনই বেরিয়ে পড়ে। ক্যান্ডি ওকে আটকানোর চেষ্টাও করছিল, কিন্তু ইহান কোনো কথা শুনলে তো ক্যান্ডি ইহানকে ফলো করবেও ভাবছিল। কিন্তু ও যখন গাড়িতে বসতেই যাচ্ছিল, তখন ওর হাজবেন্ড ওখানে চলে আসে ওকে কিছু কথা বলার জন্য। কিন্তু ক্যান্ডিকে তো এক্ষুনি ইহানের পেছনে যেতে হবে, তাই সে তার হাজবেন্ডের সঙ্গে যেতেই চাইছিল না। ওর হাজব্যান্ড ওকে জোর করছিল আর ক্যান্ডি ওর হাজব্যান্ডের হাত থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। এই চক্করে ক্যান্ডি নিচেই পড়ে যায়। এইরকম একটা সিচুয়েশন হয়ে যাওয়ার জন্য ক্যান্ডি ইহানের অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় ইহানের পেছনে যেতে। এদিকে ইউইউর বস ওকে একটা ভিআইপি ক্লায়েন্টকে সামলানোর জন্য যেতে বলে। সেই ক্লায়েন্টের নাম ছিল রিন, যে পেশায় ছিল একজন অ্যাক্ট্রেস। তখন ইউইউ তার স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু একটা টার্নিং পয়েন্টে গিয়ে ইহানের গাড়ির সঙ্গে ওর স্কুটারের ধাক্কা লেগে যায়। এই অ্যাক্সিডেন্টের ফলে ইয়োর নেল আর্টের সব জিনিসপত্রই নষ্ট হয়ে যায়। এরপর ইয়ো গাড়ির ভেতরে যে বসে আছে তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায়। ওকে গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে ইহান অজ্ঞান হওয়ার নাটক করে। ইয়ো যখন দেখে গাড়ির মালিক অজ্ঞান হয়ে গেছে, সে তখন ওকে জাগানোর চেষ্টা করছিল। এত দেরি হয়ে যাওয়ার পরেও নেল আর্টিস্ট না আসায় রিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই দোকানের ভিআইপি মেম্বারশিপ ক্যান্সেল করে দিতে। এই কথাটা যখন ইয়োর বসের কান পর্যন্ত পৌঁছায়, বস ইয়োকে ফোন করে বকতে থাকে আর বলে খুব তাড়াতাড়ি তুমি রিনের কাছে পৌঁছে যাও। বসের বকা খাওয়ার পর ইয়ো তার কাজে চলে যাওয়ার কথাই ভাবছিল, কিন্তু এদিকে তার মাথায় এটাও ছিল গাড়ির ভেতরে যে বসে আছে সে ঠিক আছে নাকি। এটা ভাবার পরেই ইয়ো একটা ইট তুলে নেয়, যাতে সে গাড়ির কাঁচটা ভাঙতে পারে। কিন্তু ওকে ইট তুলে এগিয়ে আসতে দেখে ইহান ঘাবড়ে যায় আর সে গাড়ির দরজাটাই খুলে ফেলে। এদিকে ইয়ো তখনই ইটটা ছুঁড়ছিল, যেটা গিয়ে ইহানের মাথায় লাগে। ইয়ো এর জন্য ইহানের কাছে ক্ষমা চায়। ইহান বলে না ঠিক আছে। চোখের সামনে নিজের ফেভারিট আইডলকে দেখে ইয়ো তো খুব খুশি হচ্ছিল, কিন্তু এরপরেও সে ইহানকে তার স্কুটি এবং নেল আর্টের যেসব জিনিসপত্র খারাপ হয়ে গেছে সেগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে বলে। কিন্তু এর কিছু উত্তর দেওয়ার আগেই ইহান লক্ষ্য করে তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, যেটা থেকে ইহান এবার সত্যিই অজ্ঞান হয়ে যায়। তাই তো ইয়ো ওকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওই হসপিটালে ক্যান্ডিও চলে আসে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে মিডিয়াতে বলে দাও ইহানের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য সে আর ওই মুভিতে কাজ করতে পারবে না। এরপর ক্যান্ডি ইহানের সঙ্গে দেখা করে আর ওকে বলে তোমাকে আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি মিডিয়ার ব্যাপারটা সামলে নিয়েছি আর তোমার ইমেজটাও একদমই ঠিক থাকবে। কথা বলার পর ক্যান্ডি যখন দরজা খুলে বাইরে বেরোচ্ছিল, তখন দেখা যায় যে ইয়ো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ইয়ো ইহানকে বলে তার স্কুটার এবং নেলাটের জিনিসপত্র খারাপ করার জন্য 8,000 টাকা দিতে, যেটা শুনে ক্যান্ডি ওকে 20,000 টাকা পে করে দেয়। কিন্তু ইয়ো ছিল খুব সৎ মানুষ, সে তাই 8,000 টাকা রেখে বাকি টাকাটা ক্যান্ডিকে ফেরত দিয়ে দেয়। এটা দেখে ক্যান্ডি একটু ইমপ্রেস হয়ে যায় এবং ওকে একটা বিজনেস কার্ড দিয়ে বলে তোমার যদি ভবিষ্যতে কোনো দরকার পড়ে তাহলে তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ইয়ো ঘুরিয়ে ক্যান্ডিকেই তার নেম কার্ড দেয়। নেম কার্ড থেকে ইহানও জেনে যায় ইয়ো একজন নেল আর্টিস্ট। ইয়ো যখন এরপর তার কাজের জায়গায় ফিরে যায়, ওর বসের কাছে ওকে বকা খেতে হয়, কারণ র্যান তো সত্যিকারে মেম্বারশিপ ক্যান্সেল করে দিয়েছিল। ইয়ো তখন বসকে বলেও যে তারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, কিন্তু বস ওকে বলে তুমি র্যানের কাছে ক্ষমা চেয়ে তার মেম্বারশিপটা ফিরিয়ে আনো।
তার উপরে ইয়োইও যদি র্যানকে রাজি না করাতে পারে তাহলে বস কিন্তু ওকে জব থেকেই বের করে দেবে। এদিকে এয়ারপোর্টে র্যানের পাসপোর্ট যখন পড়ে গেছিল সেই পাসপোর্টটা কোনো একটা ছেলে তুলে নেয়। তারপর র্যানকেও সেটা ফেরত দিতে যায়। এই ছেলেটার নাম হলো লুমিং। লুমিনকে প্রথমবার দেখেই র্যান ওর প্রেমে পড়ে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে লুমিনের ব্যাপারে সব তথ্য বের করতে। ইহান হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই সে তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে ক্যান্ডি কোথায়। ড্রাইভার বলে ক্যান্ডি একটা বাড়ি গিয়ে খুব ড্রিঙ্ক করছে। আসলে ক্যান্ডির হাজব্যান্ড তার থেকে ডিভোর্স নিতে চায়, কিন্তু ক্যান্ডি এরকমটা চায় না। এটা জেনেই ইহান সেই বাড়িই পৌঁছে যায় যেখানে কিছু ছেলেরা ক্যান্ডির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল। যেটা দেখে ইহানের খুব রাগ হয়, তাই তো সে সব ছেলেগুলোকে মেরে ক্যান্ডিকে নিয়ে বাইরে চলে আসে। গাড়ির মধ্যে থেকেও ক্যান্ডি খুবই কান্নাকাটি করছিল। ইহান তখন ওকে সামলানোর চেষ্টা করে। আর এখানেই আমরা এটাও জানতে পারবো ইহান ক্যান্ডিকে অনেকদিন থেকেই পছন্দ করে, কিন্তু এইসব ব্যাপারগুলো কেউ একজন ক্যামেরা বন্দি করে নেয় এবং ব্যাপারটা রাতারাতি ভাইরালও হয়ে যায়। তাই তো পরের দিনই রিপোর্টাররা ক্যান্ডি এবং হানকে ঘিরে ফেলে। ক্যান্ডিকে জিজ্ঞাসা করতে থাকে যে ওর এবং ইহানের মধ্যে কি কোনো অ্যাফেয়ার চলছে। ওর কিছু উত্তর দেওয়ার আগে ওর হাজব্যান্ড ভ্যান ওখানে চলে আসে। ভ্যান তো মিডিয়ার সামনে এটাও বলে দেয় যে আমার স্ত্রী সুপারস্টার ইহানের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। ঠিক এই কারণটার জন্যই আমি ক্যান্ডিকে ডিভোর্স দিতে চাই। কাল রাতে ইহানই আমার স্ত্রীকে বাড়ি ছাড়তে গেছিল। এইসব কথাগুলো গাড়ির ভেতর থেকে ইহানও শুনতে পাচ্ছিল। সে তো রেগেই গাড়ি থেকে বেরিয়ে এসে ভ্যানকে মারে। ক্যান্ডি তখন কোনো রকম করেই ইহানকে আটকায়, কিন্তু ইহানের এইরকম বিহেভ দেখে রিপোর্টাররা আরোই অনেক প্রশ্ন করতে থাকে। ঠিক তখনই ওখানে ইয়োইও চলে আসে আর সবাইকে জানায় কালকে ইহান সত্যিই হসপিটালে ছিল। ও যখন হসপিটালে ছিল ইয়োইও ওর সঙ্গেই ছিল। এটা বলেই ইয়োইও ইহান এবং তার কিছু ছবি দেখায়। এই ছবিগুলো ইয়োইও তখন তুলেছিল যখন ইহান রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিল। ফটোগুলো ও একদম ক্লোজ ভাবেই তুলেছিল। ঠিক তখনই ইহানও ওখানে চলে আসে এবং মিডিয়াকে জানায় ইহান আসলে আমার গার্লফ্রেন্ড আর আমাদের কিছুদিনের মধ্যেই বিয়ে হতে চলেছে। এটা শুনে সমস্ত রিপোর্টাররাই শকড হয়ে যায়, সঙ্গে ইয়োইও এবং ক্যান্ডিও। এরপর রিপোর্টাররা ইহানকে তার বিয়ের ডেট জিজ্ঞাসা করে, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ইহান ইয়োইওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখবো ক্যান্ডি ইহানকে খুবই বকছিল কারণ ইহান সবার সামনে ভ্যানের সঙ্গে যে লড়াই করেছে। তখন ইহান বলে ভ্যান তোমাকে ইনসাল্ট করছিল, যেটা আমি সহ্য করতে পারিনি। এতে ক্যান্ডি তো আর কিছুই বলতে পারেনি। তখন ক্যান্ডি জিজ্ঞাসা করে কিন্তু তোমাদের এই বিয়ের ব্যাপারটা নিয়ে কি করবে। ইহান বলে এই ব্যাপার নিয়ে চিন্তা করা তো দরকার নেই, কিছুদিন পরে আমি বলে দেবো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। যে এটা শুনে ক্যান্ডি বলে এইরকমটা করলে তোমার কেরিয়ার তো একদম শেষ হয়ে যাবে, কারণ একে মুভি চলে গেছে তার উপরে বিয়ের অ্যানাউন্সমেন্ট। এবার যদি ব্রেকআপের কথা বলো কেরিয়ার সত্যিই শেষ। তার থেকে বরং একটা কাজ করো, তুমি ইয়োইওর সঙ্গে ফেক ম্যারেজ করে নাও। ইহান এতে রাজি হয়েই যায়, কিন্তু ইয়োইও বলে আরে আমি তোমাদেরকে সাহায্য করেছি, তার পরিবর্তে তোমাদের আমাকে ধন্যবাদ জানানো উচিত, নাকি তোমরা আমাকে বিয়ের কথা বলছো। এইটা বলেই ইয়োইও গাড়ি থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু সে বেরিয়ে আসার পর সামনে থেকে ইহানকে দেখতে পায়। ইয়োইও ওকে বলে দেখো তুমি কিন্তু আমাকে বিয়ের জন্য জোর দিতে পারো না। যেটা শুনে ইহান বলে হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি আজকে মিডিয়ার সামনে হঠাৎ করে কি করে চলে গেছিলে। ইয়োইও বলে আমাদের অ্যাক্সিডেন্টের জন্য একজন খুব বড় ক্লায়েন্ট আমাদের মেম্বারশিপ ক্যান্সেল করে দিয়েছে, সেটা না ফিরিয়ে আনতে পারলে বস আমাকে জব থেকে বের করে দেবে বলেছে। তাই প্লিজ তুমি আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করো। তুমি আবার এটা ভেবে নিও না এই সাহায্যের পরিবর্তে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাব। ইহান তখন ওকে বলে তুমি দিনে স্বপ্ন দেখা বন্ধ করো, তোমার মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। ও যখন ওখান থেকে চলেই যাচ্ছিল ইহান ওকে বলে যে দেখো তোমার এই ব্যাপারটাই আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার পরিবর্তে আমার একটা শর্ত আছে, যেটা হলো তোমার ফোনে আমাদের যেসব ছবিগুলো আছে সেগুলো তোমাকে এক্ষুনি ডিলিট করতে হবে। এইটা শোনার পরই সঙ্গে সঙ্গে ইয়োইও সব ছবি ডিলিট করে ফেলে। এরপর ইহান আবারও ক্যান্ডির সঙ্গে কথা বলে আর এটা বলে যে ইয়োইও আমাকে পছন্দ তো করে, কারণ সেটা আমি ওর এক্সপ্রেশন থেকেই বুঝে গেছিলাম, কিন্তু ও আমাকে বিয়ে করতে চাইছে না কেন। ক্যান্ডি বলে সেটা আমি কি করে জানবো। ইহান বলে এখন আমরা কি করব। ক্যান্ডি বলে তুমি তোমার বিয়ের অ্যানাউন্সমেন্ট নিজে থেকেই করেছো, এবার তুমি কোনো মতেই বিয়ে থেকে পিছিয়ে আসতে পারো না, কারণ এরকম করলে তোমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। পরের দিন ইয়োইও যখন তার কলিগসদের সঙ্গে বসে খাওয়ারই খাচ্ছিল তখনই শাওসিং বলে ওঠে ইহানের গার্লফ্রেন্ড একদম ইয়োইওর মতো দেখতে। এটা শুনে ইয়োইও ওর হাত থেকে ফোনটা নিয়ে লুকিয়ে দিয়ে বলে এরকম তো হতেই পারে না, তোমার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। এরপর ইয়োইও শাওসিংকে এক সাইডে নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করে যদি ইহান তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতো তাহলে তুমি কি করতে। শাওসিং বলে কি আর করব, আমি তো অবশ্যই ইহানকে বিয়েই করে নিতাম,
কারণ ও এমনিতে কত ট্যালেন্টেড, কত বড় বাড়ির ছেলে। এইরকম ছেলেকে বিয়ে করব না তো কাকে করব? এই উত্তরটা ইয়োর একটুও পছন্দ হয়নি। সে শাওচিংকে বলে, তুমি এইরকমই যাকে তাকে কি করে বিয়ে করতে পারো? তুমি তো তার ব্যাপারে কিছু জানোই না। ওদের কথার মাঝখানে বস ওখানে চলে আসে এবং ওদেরকে একটা গুড নিউজ জানায় যে র্যানের জায়গায় একজন ভিআইপি মেম্বার আমাদের দোকানের মেম্বারশিপ নিয়েছে এবং সে ম্যানিকিওর করানোর জন্যই স্পেশালি ইয়োকেই ডেকে পাঠিয়েছে। এই জন্যই এখনকার মতো ইয়ো বেঁচে গেছে, মানে ওকে আর জব থেকে বের করা হবে না, আর ওর 10% কমিশনও কাটা হবে না। এইটা শুনে ইয়ো খুব খুশি হয়ে যায়, কারণ সে এবার এই টাকা দিয়ে তার মায়ের বাড়িটা কিনে নিতে পারবে। এরপর বস তার ক্লায়েন্টের নাম বলে, যেটা ছিল ইহান। বস এখানে ইয়োকে জিজ্ঞাসাও করে, তুমি কি ইহানকে চেনো? ইয়ো তো এখানে নাই বলে দেয়। রাতে ইয়ো তার মায়ের বাড়িটা কিনতে চায় এবং সেজন্য সে একজন মহিলার সঙ্গে কথাবার্তাও বলছিল, কিন্তু ওই মহিলা তো বাড়ির দামটা বাড়িয়ে দিয়েছিল। তখন ইয়ো সেই মহিলাকে বলে বাড়ির অর্ধেক দামটা সে এখন দিচ্ছে আর বাকিটা পরে দিয়ে দেবে, কিন্তু ওই মহিলা এতে ওকে না বলে দেয় এবং এটাও বলে যে এই বাড়িটা কেনার জন্য একজন তো পুরো পেমেন্টও দিয়ে দেবে বলেছে। এটা শুনে ইয়ো তো কাঁদতেই শুরু করে দেয়, কারণ এই বাড়িটা তার মায়ের শেষ স্মৃতি। ওদের যখন খুব টাকার দরকার পড়েছিল, ওর বাবা এই বাড়িটা বিক্রি করে দিয়েছিল। ওকে কান্নাকাটি করতে দেখে মহিলা বলে, ঠিক আছে, তোমাকে আমি কাল পর্যন্ত সময় দিচ্ছি, তার মধ্যে তুমি যদি পুরো টাকা না দিতে পারো তাহলে এই বাড়িটা আমি সেই অন্য আরেকজনকেই বিক্রি করে দেব। এটা শুনে ইয়ো মন খারাপ করেই ওখান থেকে যেতে শুরু করে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো যে ইয়োকে তার মা ছোটবেলাতেই ছেড়ে দিয়ে চলে গেছিল। পরের দিন সকালে ক্যান্ডি ইহানকে জানায় যে তোমার বিয়ের খবরটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, চারিদিকে তো তোমার বিয়ে নিয়েই আলোচনা শুরু হয়ে গেছে, তাই তো খুব তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যাপার নিয়ে কিছু একটা তো করতে হবে। ওর কথা শুনে ইহান বলে, আরে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা সামলে নেব। এদিকে গোয়াং নামের একজন রিপোর্টার ইয়োর পেছনেই পড়ে গেছিল। আসলে গোয়াং ইয়োর ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল। সে এখানে ইহানের ব্যাপারে অনেক প্রশ্নই ইয়োকে করতে থাকে, যেমন ইহানের কি খাওয়ার পছন্দ, তার কি কালার পছন্দ, তার জুতোর সাইজ কি, এই সব কিছু। ইয়ো তো রেগেই এইসব প্রশ্নের ভুলভাল উত্তর দিতে থাকে, কিন্তু এর পরেও রিপোর্টার ওর পেছন ছাড়তে রাজিই ছিল না। রিপোর্টার ইয়োর ইন্টারভিউ নিচ্ছে, যেটা দেখে দোকানের বাকি সবাই বুঝে যায় যে ইয়ো আসলেই ইহানের গার্লফ্রেন্ড। ইয়ো রিপোর্টারকে তার পেছন ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু রিপোর্টারও ওর পেছনে পেছনেই যাচ্ছিল। ঠিক তখনই ওখানে ইহান চলে আসে আর ইয়োকে রিপোর্টারের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং রিপোর্টারকে বলে ইয়ো যা উত্তর দিয়েছে সবকিছুই একদম ঠিক। এটা বলার পরে ইহান ইয়োকে নিয়ে বাইরে চলে আসে। এরপর ইয়ো ইহানকে ধন্যবাদ জানায় তাকে দোকানে এইভাবে সাহায্য করার জন্য। এখানে ইহান আবারও ইয়োকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। ইয়োর কিছু উত্তর দেওয়ার আগেই সেই মহিলার টেক্সট ওর কাছে চলে আসে, যার কাছ থেকে সে তার মায়ের বাড়িটা কিনতে চাইছিল। সেই মহিলা ওকে তাড়াতাড়ি টাকা পে করার কথা বলছিল, যেটা দেখে ইহান ওকে বলে, তোমার যদি টাকার দরকার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করে দেব। কিন্তু এই কথারও কোনো উত্তর না দিয়ে ইয়ো ওখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, যেটা দেখে ইহান ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বিয়ে করবে নাকি? এতে ইয়ো না বলে দেয় আর এখান পর্যন্ত ওকে নিয়ে আসার জন্য কিছু টাকাও ইহানকে সে দিয়ে যায়। এরপর ইয়ো মহিলাটিকে বলে অর্ধেক টাকায় এখন বাড়িটা দিয়ে দিতে, বাকি টাকা সে পরে পে করে দেবে, কিন্তু মহিলাটি ওকে অর্ধেক টাকায় বাড়ি বিক্রি করেনি। এইটা দেখে ইয়ো রেগেই আবারও ইহানের কাছে ফিরে যায় এবং এবার সে ইহানকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু তার পরিবর্তে তোমাকে আমাকে 1,00,000 ইউয়ান দিতে হবে। এতে ইহান তো রাজি হয়ে যায়, কিন্তু এরপরে সে ইয়োকে 1,00,000 ইউয়ান কিসের জন্য দরকার সেটাও জিজ্ঞাসা করে। তখন ইয়ো সব ব্যাপারটাই ইহানকে খুলে বলে। এরপর ইহান ইয়োর জন্য সেই মহিলার কাছ থেকে বাড়িটা কিনে এনে ইয়োকে কাগজপত্র দেখায়। কাগজপত্রগুলো দেখার পর ইয়ো জানতে পারে যে ইহান তো বাড়িটা 2,00,000 ইউয়ানে কিনে ফেলেছে। যেটা দেখে ইয়ো শকড হয়ে যায়। পর ইহান এখানে ইয়োকে তার কন্ট্রাক্ট ম্যারেজের কিছু শর্ত বলতে থাকে, যেগুলো ছিল এই কন্ট্রাক্টের বিয়েটা 1 বছরের জন্য হবে। এই বিয়ে চলাকালীন ওরা কেউই অন্য কাউকে ডেট করতে পারবে না। মিডিয়ার সামনে ওকে ইহানের সঙ্গে কোঅপারেট করতে হবে এবং সেই শর্তটা ছিল এটা যে ও কোনোদিনই ইহানের প্রেমে পড়তে পারে না। এই সব শর্তগুলোতে ইয়ো রাজি হয়ে যায়। এরপর ক্যান্ডি ওদের দুজনকেই কন্ট্রাক্ট ম্যারেজ পেপারে সাইন করতে বলে। পরের দিনই ইয়ো তার পুরনো বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র আনতে যায়। ঠিক তখনই ওকে ক্যান্ডি ফোন করে বলে তাড়াতাড়ি করে গিয়ে ব্রাইডাল ড্রেস চুজ করে নিতে। ক্যান্ডির কথা মতো ইয়ো ব্রাইডাল ড্রেসে রেডি হয়ে আসে। ওকে দেখে ইহান তো দেখতেই থেকে যায় আর প্রথমটাই সে ওকে ক্যান্ডি ভাবতে থাকে। আসলে এই ড্রেসটা 2 বছর আগে ইহান ক্যান্ডির জন্যই বানিয়েছিল।
তাই তো ও ইয়োয়োকে এই ড্রেসে দেখে চিৎকার করেই বলে যে তুমি এই ড্রেসটা চেঞ্জ করে আসো। রাতে ইয়োয়ো তার সমস্ত জিনিসপত্র নিয়ে ইহানের বাড়িতে পৌঁছে যায়। ঠিক তখনই ইহান লাইট জ্বালিয়ে দেয়, যেটা দেখে ঘাবড়ে গিয়ে ইহান যখন পা পিছলে পড়েই যাচ্ছিল, ইহান ওকে ধরে ফেলে, কিন্তু পরের মুহূর্তেই ওর হাতটা ছেড়ে দেয়। ততক্ষণে ওখানে ক্যান্ডিও চলে আসে, আর সে ইয়োয়োকে তার রুম দেখায়। এই রুমটার অবস্থা একদম খারাপ ছিল, তাই ইয়োয়ো সেই রুমের সবকিছু গোছাতে শুরু করে। এদিকে ইহান ক্যান্ডির কাছ থেকে তার ডিভোর্সের পেপার দেখে ফেলে। আসলে ক্যান্ডির সঙ্গে তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, যেটা দেখে ইহান সঙ্গে সঙ্গেই ক্যান্ডিকে প্রপোজ করে ফেলে, আর এটাও বলে যে আমি 10 বছর ধরে তোমাকে পছন্দ করি, এবং ওকে বিয়ের জন্য প্রপোজও করে। কিন্তু ক্যান্ডি ওকে না বলে দেয়, এবং সে ওকে এটাও বলে যে সে ওর জন্য এইরকম কিছু ফিল করে না, শুধুমাত্র টাকা রোজগারের জন্যই ও ইহানের সঙ্গে কাজ করছে। এগুলো শুনে ইহান তো রেগেই ওখান থেকে চলে যায়। এইসব কথাবার্তাগুলো ইয়োয়ো শুনে ফেলেছিল, তাই সে ক্যান্ডির কাছে গিয়ে বলে যে এইসব ব্যাপারগুলো সে কাউকেই কোনোদিন বলবে না। কিছুক্ষণ পর ইহান যখন রুম থেকে বেরিয়ে আসে, দেখে পুরো বাড়ি পরিষ্কার হয়ে আছে, এবং বাড়ি পরিষ্কার করতে গিয়ে ইয়োয়ো যখন ক্লান্ত হয়ে পড়েছিল সে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। তখন ইহান ওর কাছে যায় এবং ওর কান ধরে টেনে তুলে ওকে বলে, তোমার সাহস কি করে হয় আমার বাড়ির জিনিসপত্রে হাত দেওয়ার। সে ইয়োয়োকে ওয়ার্নিং দিয়ে বলে এরপর যেন ইয়োয়ো এইরকম কিছু না করে। রুমে ফিরে ইহান বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে সে এটাই দেখছিল যে ইয়োয়ো বাড়ি পরিষ্কার করার নাম করে কোনো জিনিস চুরি তো করে ফেলেনি, কিন্তু ভালো করে সিসিটিভি ফুটেজ চেক করার পরও বুঝতে পারে ইয়োয়ো কোনো কিছুই চুরি করেনি। এরপর বাইরে থেকে জোর একটা আওয়াজ আসার কারণে ইহান বাইরে বেরিয়ে আসে এবং দেখে ইয়োয়ো কিচেনে কিছু রান্না করছে এবং সে নিজেই চিৎকার করছে। ইহান রেগেই ওকে বলে তুমি এইসব করা বন্ধ করো। ইয়োয়ো তখন বলে আরে আমার খিদে পেয়েছে তাই আমি রান্না করছি। এরপর ওরা দুজন একসঙ্গেই ডিনার করতে বসে। খাওয়া দাওয়ার পর ইহান তার বাড়ির সমস্ত জিনিসপত্র আলাদা করে দেয় এবং সে ইয়োয়োকে ভালো করে বুঝিয়ে দেয় যে কোন জিনিসটা কোন টাইমে ব্যবহার করতে হবে, মানে ওর জিনিসপত্র ব্যবহারের জন্য একটা সময় ফিক্সড করে দেয়। পরের দিনটাই ছিল ইহান এবং ইয়োয়োর বিয়ে। বিয়ের জন্য ইয়োয়ো তো খুব সুন্দরভাবে রেডি হয়ে নেয়, কিন্তু তখনই ওখানে ইহানের অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে যে এই বিয়েতে ইহান তো আসতে পারবে না, তাই বিয়েটা কোনো রকম করে তোমাকেই ম্যানেজ করতে হবে। এটা জেনে ক্যান্ডি ইয়োয়োকে বলে আমি তোমাকে যেমনটা বলছি তুমি সেই রকমই স্টেজে গিয়ে বলে দিও। ইয়োয়ো তখন বলে তার থেকে তুমি এক কাজ করো, ইহানের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাও যে ওরা দুজন সিক্রেট ভাবে বিয়ে করে হানিমুনে চলে গেছে। এরপরেই আমরা একটা নতুন চরিত্র লিনকে দেখতে পাবো, যে ইয়োয়ো এর অনেক দিনের বন্ধু, এবং সে অনেকদিন পরে ইয়োয়োর সঙ্গে দেখা করেছে। কাজের পরে ইয়োয়োকে লিনই বাড়ি ছাড়তে যাচ্ছিল, যেখানে গাড়িতে ওরা অনেক কথাবার্তা বলে, কিন্তু কথায় কথায় লিন বেশি ইহানের ব্যাপারেই জিজ্ঞাসা করছিল, কারণ তার কোথাও না কোথাও সন্দেহ হয়ে গেছিল যে এদের বিয়েটা নিশ্চয়ই ফেক। লিন এই ব্যাপারে ডাইরেক্টলি ইয়োয়োকে জিজ্ঞাসাও করে, কিন্তু ইয়োয়ো ব্যাপারটা সামলানোর জন্য বলে ইহানের আসলে বিয়ের দিন কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল, তাই তো সে বিয়েতে আসতেই পারেনি। কিন্তু ইহান সত্যিই আমাকে খুব ভালোবাসে। ইয়োয়ো বাড়ি ফিরলে ইহান ওকে বলে কি বিয়েটা কেমন এনজয় করলে, মজা পেয়েছো তো? আর এটা তো মানতেই হবে যে তোমার মাথায় বুদ্ধি আছে, তাই তো তুমি সোশ্যাল মিডিয়াতে এইরকম একটা পোস্ট করেছো। এতে ইয়োয়ো রেগে যখন কিছু একটা বলতেই যাচ্ছিল তখনই দরজায় কেউ নক করে। দরজা খুললেই দেখা যায় লুমিং বাড়িতে এসছে, আর সে এসেই তো ইয়োয়োকে জড়িয়ে ধরে। এতে ইয়োয়ো শকড হয়ে যায়। ব্যাপারটা দেখে ইহান ওদের কাছে চলে আসে আর দুজনকেই আলাদা করে দেয়, এবং সে লুমিংকে জিজ্ঞাসা করে তুমি কে? লুমিং বলে আমি ইয়োয়োর ছোট ভাই। কথাটা শুনে ইয়োয়ো আরোই অবাক হয়ে যায়, কারণ সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। তখন লুমিং ইয়োয়োকে বলে আসলে তোমার মা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর আমার বাবাকে বিয়ে করেছিল, আর বাবাকে বিয়ে করার পর আমি হয়েছিলাম। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের জন্য ওরা মারা যায়, আর এই অ্যাক্সিডেন্টের পরেই আমি জানতে পারি যে আমার কোনো একটা বড় দিদিও আছে। এই বড় দিদিকে খোঁজার জন্যই সে বিদেশ থেকে দেশে ফিরেছে। মায়ের ব্যাপারে জানার পর ইয়োয়ো তো কান্নাকাটি শুরু করে দেয়। তখন ইহানি ওর চোখ মুছিয়ে দিচ্ছিল। লুমিং বলে আমার বিদেশে ফিরে যাওয়া পর্যন্ত আমি এখানেই থাকতে চাই, কারণ এখানে আস্তে আস্তে আমার কাছে সমস্ত টাকাও শেষ হয়ে গেছে। ইয়োয়ো তো এতে হ্যাঁ বলে দেয়। এইটা শুনে ইহান ইয়োয়োর সঙ্গে আলাদা করে কথা বলতে চায় এবং ওকে বলে আমি তোমাকে থাকতে দিয়েছি বলে তোমার ভাইকে থাকতে দেব, এটা কিন্তু মোটেও নয়, তুমি ওকে একটা হোটেলে পাঠিয়ে দাও। ইয়োয়ো বলে সেটা তো ঠিক আছে, কিন্তু হোটেলের টাকাটা কি মেটাবে? ইহান বলে তোমার ভাই, তুমিই টাকা মেটাবে। ওদের ঝামেলার মাঝখানেই লুমিং বাইরে থেকে জিজ্ঞাসা করে আমি আমার জিনিসপত্রগুলো কোথায় রাখবো। এটা শুনে ইয়োয়ো ইহানের মুখটাই বন্ধ করে দেয়, আর তারপর বলে জিনিসপত্রগুলো তুমি গেস্ট রুমে রেখে দাও। এরপর ওরা দুজন একসঙ্গে রুম থেকে বেরিয়ে আসে। ইহান বলে ঠিক আছে আমি কিছুদিন তোমার ভাইকে এখানে থাকতে দিতে পারি।
ইয়োইও বলে, সেটা তুমি আগে বলবে তো, আমার ভাইয়ের এখানে থাকার ভাড়াটা আমি তোমাকে দিয়ে দেব। ইহান বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার ভাই যে এখানে থাকবে তার জন্য তোমাকে আমার কাছে রিকোয়েস্ট করতে হবে। এটা শুনে ইয়োইও ইহানের কাছে অনেক রিকোয়েস্ট করে এবং এতে ইহান রাজিও হয়ে যায়। তারপর এই কদিন থাকার জন্য কতটা ভাড়া দেওয়া হবে তার জন্য ওরা দুজন মিলে বার্গেনিং শুরু করে দেয় এবং শেষমেশ ৬,০০০ টাকাতে এসে আটকে যায়। এরপর ইয়োইও লুমিং এর রুমে যায়। লুমিং এখানে তার মায়ের ব্যাপারে অনেক প্রশংসাই করে যে আমার মা খুবই ভালো, কিন্তু ইয়োইওর ক্ষেত্রে এই ব্যাপারটা তো পুরো আলাদাই ছিল, কারণ তার মা তাকে ছোটবেলাতেই ছেড়ে দিয়ে চলে গেছিল। এরপর লুমিং ইয়োইওকে তার মায়ের লেখা কিছু চিঠিও দেয়, যেই লেটারগুলো ওর মা ওর জন্যই লিখেছিল। কিন্তু এই চিঠিগুলো ইয়োইও না পড়েই রেখে দেয়, কারণ সে এখনো তার মাকে ক্ষমা করতে পারেনি। রাতে ইহান পাগলের মতো করেই কিছু একটা খুঁজছিল, তখন ইয়োইও ওখানে এসে ওকে ওর স্ক্রিপ্টটা দেয়। আসলে এই স্ক্রিপ্টটাই ইহান খুঁজছিল। স্ক্রিপ্টটা নিয়ে নেওয়ার পর ইহান ওকে ধন্যবাদ জানানোর পরিবর্তে ওর ওপরে চিৎকার করতে শুরু করে এবং বলে, এরপর থেকে আমার পারমিশন ছাড়া আমার কোনো জিনিসেই হাত দেবে না। এরপর ইয়োইও তার নিজের রুমে ফিরেই যাচ্ছিল, কিন্তু তখনই লুমিং রুম থেকে বাইরে চলে আসে এবং জিজ্ঞাসা করে, ইহান কি সবসময় তোমার উপর এইরকম চিৎকার করে? তখন ইয়োইও বলে, আরে না না, ও তার স্ক্রিপ্টটা নিয়ে প্র্যাকটিস করছিল। লুমিং বলে, ইহান যদি তোমাকে পরে কোনোদিন বুলি করে তাহলে তুমি আমাকে এসে বলো, আমি ইহানকে ব্যাপারটা বুঝিয়ে বলে দেব। ইয়োইও বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তুমি ঘুমোতে যাও। লুমিং বলে, না তুমি আগে যাও, তারপর আমি যাব। লুমিং এতটাই জোর করছে, ইয়োইওকে বাধ্য হয়ে ইহানের রুমে যেতে হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইহান যখন ইয়োইওকে তার বিছানায় দেখে তখন তো সে চিৎকার করতে শুরু করে। তখন ইয়োইও কোনো রকম করেই ওর মুখটা বন্ধ করে আর সবকিছু বুঝিয়ে বলে। বাইরে থেকে লুমিং এর আর কোনো আওয়াজ আসছে না দেখে ইয়োইও দরজা খুলে তার রুমে ফিরে যাওয়ার জন্য, কিন্তু দরজা খুলে দেখে লুমিং তো বাইরেই দাঁড়িয়ে আছে। তখন বেচারি ইয়োইও লুমিংকে গুড নাইট বলে দিয়ে সে ইহানের রুমেই থেকে যায়, কিন্তু এতে ইহান তো একটুও রাজি ছিল না। তখন ইয়োইওই ইহানকে বুঝিয়ে বলে, দেখো আমার ভাই যদি জানতে পারে যে এটা আমাদের ফেক ম্যারেজ তাহলে কিন্তু কথাটা মিডিয়ার সামনে যেতে বেশি সময় লাগবে না। এইটুকু বলে দিয়েই ইয়োইও বিছানার দিকে দৌড়াতে শুরু করে। তখন ইহানও ওকে আটকানোর চেষ্টা করে। এরপর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় যে কে বিছানায় শোবে। অনেকক্ষণ এইভাবে লড়াই করার পর ইয়োইও বলে, আমি মেঝেতেই শুয়ে পড়ছি, কিন্তু এতেও ইহান রাজি হচ্ছিল না, যেটা দেখে ইয়োইও রেগেই বিছানায় বসে পড়ে। এরপর ওদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায় যে কে কাকে বিছানা থেকে ফেলতে পারে, কিন্তু ওদের দুজনের কেউই কাউকে বিছানা থেকে ফেলতে পারছিল না। তাই শেষমেশ ওরা বিছানার মধ্যে বালিশ দিয়ে একটা সীমারেখা তৈরি করে এবং তারপর দুদিকে দুজন শুয়ে পড়ে। রাতে ইয়োইও তার মায়ের কথা মনে করে খুবই কান্নাকাটি করতে শুরু করে এবং মায়ের হাত ভেবে ইহানের হাত ধরেই কান্নাকাটি করছিল, যেটা দেখে ইহানও ইয়োইওকে দূরে না সরিয়ে দিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরের দিন সকালে ইয়োইওই চিৎকার শুরু করে দেয়, কারণ ইহান একদম ওর কাছেই শুয়েছিল। ইহান ওকে বলেও যে রাতে তুমি নিজেই কান্নাকাটি করে আমার কাছে এসেছিলে, আমি কিছু করিনি। এটা শুনে ইয়োইও যখন রুম থেকে বেরোতেই যাচ্ছিল দরজা খুলে দেখে লুমিং দাঁড়িয়ে আছে। আসলে লুমিং ওদের চিৎকার শুনেই এখানে চলে এসছে। তখন ব্যাপারটা ইহানই সামলে নেয় এবং বলে, তোমার দিদি সকাল থেকেই এইরকমই চিৎকার চেঁচামেচি করে। এদিকে আমরা জানতে পারবো লিন একজন মুভি ডাইরেক্টর এবং সে কিছুদিনের মধ্যেই ইহানের সঙ্গে একটা মুভিতে কাজ করতে চলেছে। ইহানও ছিল সুপারস্টার, তাই প্রতিবারের মতো এবারেও সে খুব লেট করেই মিটিংয়ে পৌঁছায়। মিটিং এর পর লিন যখন ওর সঙ্গে হ্যান্ডশেক করবেই বলছিল, ইহান খুব রুড ভাবেই হ্যান্ডশেক না করেই চলে যায়। তাই ক্যান্ডি ওর সঙ্গে হাতটা মেলায়। এদিকে ইয়োইওকে তার বস ক্রিয়েটিভ ডাইরেক্টর বানিয়ে দেয়, তার উপরে তার স্যালারিও 50% বাড়িয়ে দেয়। আজকেও ইয়োইও রাতের ডিনারটা নিজের হাতেই তৈরি করেছিল। ইহান খাবারটা খাওয়ার পর লুমিং ওকে জিজ্ঞাসা করে, আমার দিদির হাতের রান্না কেমন লাগছে? ইহান বলে, খুব একটা ভালো হয়নি। এই কথার জন্য ইহান এবং ইয়োইওর মধ্যে চোখে চোখে লড়াই শুরু হয়ে যায়। ওদেরকে এইরকম করতে দেখে লুমিন খুশি হয় আর বলে, তোমাদের দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে, আমার বাবা মাও এইরকমই লড়াই করতো। কথাবার্তার মাঝখানেই ক্যান্ডি ওখানে চলে আসে। সে ইহানের জন্য একটা গিফটও এনেছিল, যেটা দেখে ইহান খুব খুশি হয়। ইহান এবং ক্যান্ডি যখন কথা বলার জন্য চলে যায় তখন লুমিং ইয়োইওকে জিজ্ঞাসা করে, তোমার কি ভয় লাগে না? তোমার হাজব্যান্ড সবসময় একজন বিউটিফুল মেয়ের সঙ্গে কাজ করছে। ইয়োইও বলে, তাতে কি হয়েছে, আমিও তো সারাদিনে অনেক ছেলেদের সঙ্গেই কাজ করি। লুমিং বলে, কিন্তু তোমার পোশাক আশাক পরিবর্তন করতে হবে। এটা বলে ইয়োইওকে সে ড্রেস চেঞ্জ করার জন্য পাঠিয়ে দেয়। ইয়োইও যেটা পরে বেরিয়ে আসে সেটাও লুমিং এর পছন্দ হয়নি, কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করার আগেই ইহান ইয়োইওকে ডেকে নেয়। ক্যান্ডি ইয়োইওকে বলে, কালকে তোমাদের একটা ম্যাগাজিন শ্যুট আছে, যেখানকার থিমটা হচ্ছে ওয়েডিং থিম। এতে ইয়োইও রাজি তো হয়ে যায়, কিন্তু ইহান এতে না করে দিয়ে চলে যায়।
যেটা দেখে ক্যান্ডি বলে তোমাকে ওর কথা চিন্তা করতে হবে না, ও শুটিং এর সময় ঠিক পৌঁছে যাবে। পরের দিন ইহান সত্যি ম্যাগাজিন শুটের জায়গায় পৌঁছে যায়, যেখানে ইয়োয়োকে ওয়েডিং ড্রেসে দেখে ও তো ওকে দেখতেই থেকে যায়। এরপর ওদের ফটোশুট শুরু হয়ে যায়, কিন্তু যে ক্যামেরাম্যান ছিল সে ওদের দুজনের মধ্যে কোনো কেমিস্ট্রি খুঁজে পাচ্ছিল না। তাই ক্যামেরাম্যান ওদের দুজনকে কিস করতে বলে দেয়। ইহান তখন ইয়োয়োকে কিস করার সময় ওদের ঠোঁটের মাঝে আঙুল রেখে দেয়। এরপর ওদের ছবি থাকা ম্যাগাজিনটা প্রচুর পরিমাণে বিক্রি হয়ে যায়, যার জন্য ইয়োয়ো ফেমাস হয়ে যায়। তাই তো তাকে দোকানে যাওয়ার সময় মাস্ক লাগিয়ে যেতে হয়। ইয়োয়োকে সেদিন লিন ফোন করে, ওকে বলে যে আমার একজন অ্যাসিস্ট্যান্টের দরকার, তাই লুমিংকে আমি এই জবটা অফার করতে চাই। তুমি এক্ষুনি লুমিংকে নিয়ে একবার অফিসে চলে আসো। ইয়োয়ো যখন এই ব্যাপারে বসের সঙ্গে কথা বলতেই গেছিল, বস ঘুরিয়ে বলে আমাদের দোকানের সিইও তোমার হাজবেন্ড মানে ইহানের সঙ্গে দেখা করতে চায়। এতে ইয়োয়ো প্রথমটা বলেও ছিল ইহান এখন খুব ব্যস্ত, কিন্তু বস খুব জোর দেওয়ায় ইয়োয়ো রাজি হয়ে যায়। এদিকে র্যান যখন তার গাড়িতে করে যাচ্ছিল, রাস্তায় হঠাৎ করেই সে লুমিংকে দেখে, যাকে দেখে সে তখনই গাড়ি থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু লুমিং তো সাইকেলে ছিল, তাই র্যান ওকে ধরতে পারেনি। এরপর ইয়োয়ো এবং লুমিং লিনের কোম্পানির বাইরে চলে আসে, কিন্তু তখনই ইয়োয়ো ইহানকে কোম্পানির ভেতরে যেতে দেখে, যেটা দেখেই ও ওখান থেকে পালিয়ে যায়। যেটা দেখে লুমিংও ওর পেছনেই যায়। এদিকে ইহান যখন তার মেকআপ রুমে আসে, তখন লোকেরা বলাবলি করছিল যে কিছুক্ষণ আগে ওরা নাকি ইয়োয়োকে কোম্পানির বাইরে দেখেছে। যেটা শোনার পরই ইহান ওকে টেক্সট করে। ইয়োয়ো যখন টেক্সটের রিপ্লাই দেওয়ার চেষ্টাই করছিল, তখনই ওখানে লিন চলে আসে এবং লিন ওদেরকে তার অফিসে নিয়ে যায়। কিন্তু লিন যখন ওদের সঙ্গে কথাবার্তায় বলছিল, তখনও বারবার করে ইহান ওকে টেক্সট করেই চলছিল। যেটা দেখে ইয়োয়ো ইহানের সঙ্গে কথা বলার জন্য বাইরে চলে আসে। বাইরে এসেই ওর সঙ্গে র্যানের দেখা হয়ে যায়। র্যানকে দেখা মাত্রই ইয়োয়ো আগের বারের জন্য ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং ওকে আবারও ওদের দোকানের মেম্বারশিপ নিতে বলে। কিন্তু র্যান তো ওকে অনেক কথা শোনাতে থাকে। ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলেও এ এখন ইহানের ওয়াইফ, কিন্তু তারপরেও র্যান ওকে কথা শুনিয়েই যাচ্ছিল। ততক্ষণে ওখানে ইহান চলে আসে এবং সে ইয়োয়োকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর তো ইহানি ইয়োয়োকে বকতে শুরু করে এবং বলে মেয়েটা যখন তোমাকে বুলি করছিল, তখন তোমাকে উল্টে ওর জবাব দিতে হতো। এটা শুনে ইয়োয়ো সব কথাই খুলে বলে যা কিছু ওর এবং র্যানের মধ্যে হয়েছে। এটা শোনার পরে তো ইহান আরো ইয়োকে বকতে থাকে এবং বলে যে আমি যদি ওখানে ঠিক সময় মতো না পৌঁছে যেতাম, তাহলে তোমাকে ওই মেয়েটা আরোই বুলি করতো। ইহানকে এতটা ইরিটেটেড দেখে ইয়োয়ো বলে আরে তুমি কেন এত রাগ করছো, তুমি তো নিজেই আমাকে সবসময় বুলি করো, তাহলে আজকে তোমার আমার জন্য এত কেন খারাপ লাগছে। এটা শুনে ইহান বলে আমি তোমার কথা চিন্তা করছি না, আমি তো আমার নিজের প্রেস্টিজের কথা চিন্তা করছি, কারণ ফেক ম্যারেজ হলেও তুমি কিন্তু আমার এখন স্ত্রী। কিন্তু ইয়োয়ো তো ওখান থেকে চলে যায়। এদিকে র্যান আবারও একবার লুমিংকে দেখতে পায়। এবার সে লুমিংকে ফলো করতে শুরু করে। সে যখন এরপর লুমিংকে ইয়োয়োর সঙ্গে দেখে, সে তো অবাক হয়ে যায়, কিন্তু তারপরেই ও বুঝতে পারে ইয়োয়ো আসলে লুমিং এর দিদি। তাই লুমিং এর কাছে যাওয়ার জন্য সে নিজেকে ইয়োয়োর খুব ভালো বন্ধু বলতে শুরু করে। র্যান ইয়োয়োকেও বলে তার সঙ্গে কোঅপারেট করতে, তাহলেই সে ওর দোকানে আবারও মেম্বারশিপ নিয়ে নেবে। তাই ইয়োয়ো এখানে খুব ভালো করেই কোঅপারেট করে। কিন্তু ওরা চলে যাওয়ার পর র্যান তো চিন্তায় পড়ে যায় এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এবার কি হবে, আমি আমার ফিউচার হাজব্যান্ডের দিদিকে বিরক্ত করে ফেলেছি। এবার যখন আমার এবং লুমিং এর বিয়ে হয়ে যাবে, তখন নিশ্চয়ই ও আমাকে খুব বিরক্ত করবে। এইসব কথা ভেবে ভেবে র্যান নিজেই পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু এত কিছু ঝামেলার মাঝখানে ইয়োয়ো ইহানকে বলতেই ভুলে গেছিল রাতের ডিনারের কথা। যেটা শুনে ওর বস বলে তুমি যদি ইহানকে রাজি না করাতে পারো, তাহলে তোমার এ মাসের বোনাস কেটে যাবে। ইয়োয়ো এরপর ইহানকে পটানোর জন্য রাতে ওর জন্য খুব টেস্টি ডিনার প্রিপেয়ার করে, যেই ডিনারটা খেয়ে ইহানও খুশি হয়ে যায়। এই সুযোগে ইয়োয়ো ইহানকে সেই ডিনার পার্টির কথা বলে দেয়। ইহান প্রথমটায় যেতে তো রাজি হচ্ছিল না, কিন্তু ইয়োয়ো ওকে বলে তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে আমি তোমার সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে দেব যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এই কথার জন্যই তো ইহান ওর সঙ্গে ডিনারে চলে যায়। ডিনার পার্টিতে পৌঁছাতেই ইয়োয়োর বস ইহানকে ড্রিঙ্ক করানোর খুব চেষ্টা করছিল, যেটা দেখে ইহান প্রথমে মানাও করেছিল এবং সে ইশারা করে ইয়োয়োকে ওকে সাহায্য করতেও বলেছিল। কিন্তু ইয়োয়ো ওকে সাহায্য না করায় ইহানকে অনেকটা ড্রিঙ্ক করতেই হয়, আর এতটাই ও ড্রিঙ্ক করে ফেলে যে ওর নেশা হয়ে যায়। নেশা হয়ে যাওয়ার ফলে ইহান অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। এসব দেখে ইয়োয়ো ওকে বাড়ি নিয়ে চলে যাবে বলছিল, কিন্তু ইহান বলে আমরা এরপর কারোকে যাব। কারোকে যাওয়ার পর লিন ইয়োয়োকে ফোন করে এবং সে ওকে একটা গিফট দিতে চায়। সেটা দেওয়ার জন্যই লিন ক্যারোকে পৌঁছে যায়। আসলে লিন ইয়োয়োর জন্য একটা ফটো অ্যালবাম নিয়ে গেছিল, যেসব ফটোগুলো ইয়োয়ো সংগ্রহ করতে খুব পছন্দ করে। এদিকে কারকের মধ্যে যখন ইহান ইয়োয়োকে খুঁজেই পাচ্ছিল না, তখন সে বাইরে চলে আসে।
বাইরে এসে সে যখন ইয়োয়োর সঙ্গে লিনকে দেখে তখন সে লিনকে জোর করে ক্যারোকেতে গান গাওয়ার জন্য নিয়ে চলে যায়। এদিকে র্যান লুমিং এর খোঁজ নেওয়ার জন্য লিনের কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে সে কিছু এমপ্লয়িকে তার ব্যাপারে এই খারাপ কথা বলতে শোনে। তারা এটাই বলছিল যে র্যান খুবই রুড এবং অ্যারোগ্যান্ট। এগুলো শুনে র্যানের খুবই মন খারাপ হয়ে যায়। সে যখন চলেই যাবে ভাবছিল তখনই ওর হাত লেগে একটা জামা কাপড়ের স্ট্যান্ড পড়ে যায়। কিন্তু কর্মচারীদের র্যানকে দেখার আগেই লুমিং ওখানে চলে আসে এবং সে র্যানকে জড়িয়ে ধরে নেয় আর বাকিদেরকে বলে যে আমার গার্লফ্রেন্ড। এটা বলার পরেই ও র্যানকে নিয়ে বাইরে চলে যায়। র্যান এরপর লুমিংকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে। তারপর সে লুমিংকে তার হোটেল রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতেও বলে। ইয়োয়ো কোনো রকম করে ইহানকে বাড়ি নিয়ে যায়। তারপর যখন সে বিছানায় ওকে শুইয়ে দিয়েছিল ইহান ওকে কিস করার চেষ্টা করছিল, যেটা দেখে ইয়োয়ো ওখান থেকে উঠে চলে যাবেই ভাবছিল, কিন্তু ইহান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আসলে ইহান ওকে ক্যান্ডি ভাবছিল। পরের দিন সকালে ইয়োয়ো ইহানকে ক্যান্ডির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যেগুলো শুনে ইহান ওকে বলে তুমি ক্যান্ডির ব্যাপারে কথা বলা বন্ধ করার জন্য কি নিতে চাও। ইয়োয়ো বলে ঠিক আছে, আমাকে যে 1 লাখ টাকা দিতে হতো তার মধ্যে কিছু টাকা তুমি কমিয়ে দাও। এটা শুনে রেগেই ইহান ওখান থেকে চলে যায়। যেটা দেখে বাইরে থেকে ইয়োয়ো বলে ক্যান্ডিকে পটাতে আমি তোমাকে সাহায্য করতে পারি। কথাটা শুনেই তো ইহান আবারও দরজা খুলে বেরিয়ে আসে। পরের দিন শুটিং এর পর ইহান ক্যান্ডির সঙ্গে কথা বলে এবং ওকে জিজ্ঞাসা করে এতদিনও কোথায় ছিল। ক্যান্ডি বলে আমি আমার ডিভোর্সের কাগজপত্র ফাইনালাইজ করায় ব্যস্ত ছিলাম। ইহান ওকে ওর ফিউচার প্ল্যানিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ক্যান্ডি বলে এবার তো আমাকে নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজতে হবে। আমার চোখে এমন একজন আছেও যাকে আমি আমার বয়ফ্রেন্ড বানাতে চাই। এটা শুনে ইহান রেগেই ওকে একটা দেয়ালের ধারে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি আমাকেই কেন তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নিচ্ছ না। ক্যান্ডি বলে আমার তোমার প্রতি কোনো রকম ইন্টারেস্টই নেই, তুমি কেন বুঝতে চাইছো না। এটা বলে ক্যান্ডি চলে গেলে ইহান ইয়োয়োকে ফোন করে আর বলে আমি আবারও ক্যান্ডিকে প্রপোজ করেছিলাম, কিন্তু ক্যান্ডি আবারও আমাকে রিজেক্ট করে দিয়েছে। ইয়োয়ো বলে কোনো ব্যাপার নয়, তুমি ওকে একটু সময় দাও। আমি যে তোমাকে তোমার বিহেভিয়ারে ম্যাচুরিটি আনতে বলেছিলাম সেটার কাজ তুমি শুরু করে দাও। রাতে ইয়োয়ো কাজের পর যখন দোকান থেকে বেরোয় দেখে ইহান ওকে পিক করার জন্য এসছে। এতে ইয়োয়ো খুব খুশি হলেও ইহানের মুডটা খারাপ ছিল। তখন ইয়োয়োকে বুঝিয়ে বলে আরে ধীরে ধীরে ক্যান্ডি তোমাকে পছন্দ করতে শুরু করে দেবে, কিন্তু তুমি তোমার এই ম্যাচিওর বিহেভটা ধরে রেখো। রাতে ইয়োয়ো ইহানকে আরো একটা নতুন আইডিয়া দেয়, যেটা ছিল ক্যান্ডির জন্য ইহান নিজেই খাবার বানিয়ে নিয়ে যাবে। এটা শোনার পর সঙ্গে সঙ্গেই ইহান কিচেনে চলে যায়, কিন্তু সে যেভাবে সবজি কাটছিল সেটা দেখে ইয়োয়ো ঘাবড়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ইয়োয়ো যখন কিচেনে যায় দেখে ইহান কিচেনের অবস্থা খুব খারাপ করে ফেলেছে, কিন্তু সে কোনো রকম কষ্ট করে একটা রান্না করেই ফেলেছে। সেই খাবারটা ইহান ইয়োয়োকে টেস্ট করতেও বলে, কিন্তু রান্নাটা তো খুবই খারাপ ছিল। এই কথাটা আবার ইহানের বিশ্বাস হচ্ছিল না, তাই সে নিজেই টেস্ট করে এবং নিজে টেস্ট করার পর বুঝতে পারে খাবারটা সত্যিই খারাপ হয়েছে। তাই সে ইয়োয়োকেই রান্না করতে বলে এবং এটাও বলে যে আমি এর জন্য তোমাকে আলাদা করে পে করে দেব। এতে ইয়োয়ো রাজি হয়ে যায়। শুটিং স্পটে গিয়ে এই খাবারটা ইহান ক্যান্ডিকে খেতে দেয়। ক্যান্ডির খাবারটা খুব পছন্দ হয়ে যায়, কিন্তু ইহান এর পুরো ক্রেডিটটাই নিজের নামে করে নেয়। এইভাবে ইহান ইয়োয়োকে দিয়ে রোজই ক্যান্ডির জন্য খাবার বানিয়ে নিয়ে যেত। পরের দিন সকাল থেকেই ইয়োয়োর খুব মন খারাপ ছিল, কারণ আজকে তার বার্থডে, কিন্তু কেউই ওকে এখনো পর্যন্ত উইশই করেনি। তখনই ইহান তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইয়োয়োকে একটা জুয়েলারি শপে ডেকে পাঠায়, যেখানে ইহান ওকে একটা জুয়েলারি চুজ করতে বলে। যেটা শুনে ইয়োয়ো মনে মনে খুব খুশি হয়, কারণ সে ভাবে এটা বোধহয় তার বার্থডে প্রেজেন্ট। কিন্তু তখনই ইহান বলে ওঠে এটা ক্যান্ডির জন্য। ইহান এখানে আরো একটা জুয়েলারি কেনে এবং গাড়িতে যাওয়ার সময় সেটা সে ইয়োয়োকে দিয়ে দেয়, কারণ ইয়োয়োই তো ওকে সাহায্য করছে ক্যান্ডিকে ইমপ্রেস করায়। কিন্তু এতেই আমাদের ইয়োয়ো খুশি হয়ে যায়। সে দোকানে ফিরে সেই জুয়েলারিটা পরে নিজেকে নিজেই বার্থডে উইশ করে। এইদিকে আমরা র্যানকে দেখবো যে লুমিংকে ইমপ্রেস করার চক্করে বৃষ্টির সিনটাকেই বারবার করে শুট করছিল, আর এইরকম করাতে ও অসুস্থ হয়ে পড়ে। যেটা দেখে লুমিংই র্যানকে তার নিজের শার্টটা খুলে দিয়ে দেয়, আর এইভাবেই র্যানের প্ল্যানিং কাজ করে যায়। এদিকে শুটিং এর পরে লিন ইহানকে জিজ্ঞাসা করে যে সে ইয়োয়োকে বার্থডে উইশ করেছে নাকি। এটা শুনে ইহান বলে আজকে তো ইয়োয়োর বার্থডেই নয়। এটা বলেই ইহান তো ওখান থেকে চলে যায়। এরপর লিন ইয়োয়োকে ফোন করে বার্থডে উইশ করে এবং ওকে ডিনারে ইনভাইটও করে, কিন্তু ইয়োয়ো এটা বলে না করে দেয় যে ইহান আমার জন্য একটা রাতে সারপ্রাইজ রেখেছে। লিন বুঝতেই পেরেছিল ইয়োয়োকে মিথ্যে কথা বলছে, কিন্তু তবুও সে ইয়োয়োর মন রাখার জন্য ওকে কিছুই বলেনি। রাতে ইয়োয়ো একা একা নুডলস খেয়েই নিজের বার্থডে সেলিব্রেট করে। এদিকে ইহান তখন ক্যান্ডির সঙ্গে ডিনার করতে গেছিল, যেখানে সে ক্যান্ডিকে ওই জুয়েলারিটা গিফটও করে দেয়,
যে জুয়েলারিটা ক্যান্ডিরও খুব পছন্দ হয়ে যায়। এরপর ক্যান্ডি ওর বিহেভিয়ারের পরিবর্তনের ব্যাপারে কথা বলতে শুরু করে এবং সে এটাও বলে, তোমার মধ্যে এতটা পরিবর্তন নিশ্চয়ই ইয়োয়োর জন্যই হয়েছে। কোথাও তুমি ইয়োয়োকে পছন্দ করে ফেলোনি তো? ইহান বলে, সেটা কখনোই সম্ভব নয়। ক্যান্ডি বলে, হ্যাঁ ঠিকই বলেছ, যদি তুমি সত্যি ইয়োয়োকে পছন্দ করতে তাহলে তুমি এখন ইয়োয়োর সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে। ইহান বলে, ওর বার্থডে আজকে নয়, কারণ আমি ওর ডকুমেন্ট চেক করেছিলাম যেখানে ওর বার্থ ডেট অন্য দিনই ছিল। এটা শুনে ক্যান্ডি বলে, কিন্তু ওর ডকুমেন্টে ভুল করেই বার্থ ডেট লেখা আছে, ওর বার্থডে আজই। যেটা শুনে ইহান একটা ইম্পর্ট্যান্ট কাজের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। ইয়োয়ো যখন বাড়িতেই ছিল, ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে টেক্সট আসে, যেই টেক্সটে এটাই বলা ছিল যে বাইরে আসো। বাইরে গিয়ে ইয়োয়ো একটা ফুলের তোড়া দেখতে পায়, যেই তোড়াতে একটা কার্ডে ইহানের নাম এবং একটা অ্যাড্রেসও লেখা ছিল। ইয়োয়ো তখন খুব সুন্দরভাবে রেডি হয়ে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে তো কেউ ওকে কিডন্যাপই করে ফেলে। এদিকে ইহান যখন বাড়ি পৌঁছায় এবং তার নাম করে আসা ফুলের তোড়াটা দেখতে পায়, তখন সে বুঝেই যায় যে কেউ ইচ্ছে করেই ইয়োয়োকে ফাঁসিয়েছে, কারণ তাদের বিয়ের পর থেকেই তার কিছু ক্রেজি ফ্যানেরা ইয়োয়োকে বারবারই ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল। এটা ভাবার পরে ইহানও সেই অ্যাড্রেসেই পৌঁছে যায় যেখানে ইয়োয়ো গেছে, যেখানে একটা দরজা ভেঙেই সে ইয়োয়োকে বাইরে আনে, যেখানে প্রচুর ঠান্ডা থাকার কারণে ইয়োয়ো তো প্রায় জমেই গেছিল। যেটা দেখে ইহানই ওকে জড়িয়ে ধরে। এরপর গাড়িতে যাওয়ার সময় ইহান ওকে খুব বকে এবং এটা বলে, আননোন নাম্বার থেকে টেক্সট আসার জন্য তুমি কি করে দরজা খুলতে পারো? পরের মুহূর্তেই সে হেসে বলে, কোথাও তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? না মানে তুমিই ভাবো আমার নামের একটা ফুলের তোড়া আসতেই তুমি কিছু না ভেবে কাউকে কিছু না বলে ওই অ্যাড্রেসে একাই পৌঁছে গেছো। ইয়োয়ো এই প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছিল, এমনকি বাড়ি আসার পরেও যখন ইহানুকে এই প্রশ্নটা করছিল, সে কোনো রকম করে তার নিজের রুমে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ওর দরজায় নক হওয়ার ফলে ও আবারও দরজা খুলে বেরিয়ে আসে এবং দেখে যে ইহান খুব সুন্দরভাবেই ওর জন্য বার্থডে সারপ্রাইজ রেডি করেছে। ইহান ওর জন্য এত কিছু করছে দেখে ওর তো আনন্দে চোখে জলই চলে আসে। এরপর ইয়োয়ো ইহানের আঘাত লাগা জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। আসলে এই আঘাতটা দরজা ভাঙার সময় ইহানের হাতে লেগে গেছিল। পরের দিন ইয়োয়োর বস ওকে ফোন করে বলে, আজকে ওরা সবাই মিলে ইয়োয়োর বাড়িতে যাচ্ছে, কারণ ওরাও ইহানের আঘাতের ব্যাপারে জানতে পেরে গেছে। তাই ইয়োয়ো ইহানকে কোনো রকম করে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে হসপিটালে পাঠিয়ে দেয়। ইহান বেরিয়ে যাওয়ার পরেই ইয়োয়োর সমস্ত কলিগরাই ওখানে চলে আসে। ওরা ইহানের বাড়িতে এসে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে ওদেরকে সামলানোই মুশকিল হয়ে পড়ছিল। ওরা ইহানের পুরো বাড়িটাই ঘুরে দেখছিল, যেখানে ইয়োয়ই ওদেরকে সামলানোর চেষ্টা করছিল। এইরকম ঘুরতে ঘুরতেই শান নামের একজন কলিগ ইহানের রুমেই পৌঁছে যায় এবং সেখানেই ওদের কন্ট্রাক্ট ম্যারেজের কাগজপত্রগুলো সে পেয়েও যায়। কিন্তু সেটা খুলে দেখার আগেই ইয়োয়ো ওকে ডেকে নেয়। এরপর ইয়োয়ো সবার জন্য নুডলস তৈরি করতে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ইহানও জানতে পেরে যায় যে আজকে ইয়োয়োর সমস্ত কলিগরাই ওর বাড়িতে গেছে। তাই ইহান বাড়ি ফেরার পথে ওদের সবার জন্য অনেক রকম খাবার নিয়ে যায়। ওরা সেই সব খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ইয়োয়োর বানানো নুডলসগুলো আর একটু হলেই নষ্ট হয়ে যেত, তাই তো ইহানি ওর রান্না করা নুডলস খেতে শুরু করে। এরপর ওরা সবাই কার্ড নিয়ে খেলতে বসে যায়, যেখানে ইয়োয়ো তো হেরেই যাচ্ছিল। এতে ওর মনটাও খারাপ হয়ে যাচ্ছিল। ওর মন খারাপ হয়ে যাচ্ছে দেখে ইহান বাকিদেরকে টেক্সট করে কনসার্টের টিকিটের লোভ দেখিয়ে ওদেরকে এই ম্যাচে হারতে বলে। টিকিটের লোভে ওরা সবাই ম্যাচ হেরে যায়। এইভাবে ইয়োয়ো ম্যাচটা জিতেও যায় এবং সে খুব খুশিও হয়। ওরা সবাই বাড়ি চলে গেলে ইয়োয়ো ইহানকে বলে, তুমি ওদেরকে ইচ্ছে করে ম্যাচটা হারতে বলেছিলে তাই না? কিন্তু তুমি কেন এরকম করেছিলে? কোথাও তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? কথাটা শুনেই ইহান হঠাৎ করেই ওর খুব ক্লোজ হয়ে যায়, যেটা দেখে ইয়োয়ো চোখ বন্ধ করে নেয়, কারণ সে তো ভাবছিল ইহান বোধহয় ওকে কিস করতে চাইছে। কিন্তু হান ওকে লিভিং রুম পরিষ্কার করতে বলে দিয়ে ওখান থেকে চলে যায়। নিজের রুমে ফেরার পর ইহান স্মাইল করতে শুরু করে। এইদিকে র্যান ধীরে ধীরে লুমিংকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে করতে একদিন সে লুমিংকে তার বয়ফ্রেন্ড বানিয়েই ফেলে। সেদিন ইয়োয়ো লুমিংয়ের সঙ্গে দেখা করার জন্য শুটিং স্পটে পৌঁছে যায়। ইয়োয়ো যখন শুটিং সেটেই ছিল, তখনই ইহান এবং র্যানের একটা কিসিং সিন শুট হচ্ছিল। কিন্তু এই সিনটা লুমিং বা ইয়োয়ো কেউই দেখতে পারছিল না, তাই ওরা ওখান থেকে চলে আসে এবং নিজেদেরকেই বলতে থাকে ওরা শুধুমাত্রই অভিনয় করছে আর কিছুই নয়। রাতে ওরা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে যায়, যেখানে লিন আবারও ইয়োয়োকে একটা ড্রয়িং বুক গিফট করে, যেই বইতে একজন ফেমাস পেন্টারের কাজ আছে। কিন্তু এই ব্যাপারটা আবার ইহানের মোটেও পছন্দ হয়নি। এখানে ইয়োয়ো যখন র্যানের সঙ্গে কথা বলার চেষ্টাই করছিল, তার আগেই র্যান নিজে থেকে বলে ওঠে যে আমি যখন প্রথমবার লুমিংকে দেখেছিলাম সেদিন থেকেই আমার ওকে খুব পছন্দ হয়ে যায়। আমি তাই ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, কারণ ও লুমিংকে খুব বেশি পরিমাণেই ভালোবাসে। এইসব কথা শুনে ইয়োয়োর মনটা গলেই যায়।
এদিকে আমরা শানকে দেখব যে আগের দিন ইহানের বাড়ি থেকে যাওয়ার সময় ওর বাড়ির পাসওয়ার্ড দেখে নিয়েছিল এবং সে পাসওয়ার্ড পুশ করে ইহানের রুমে গিয়ে ওদের বিয়ের কন্ট্রাক্ট পেপারটা চুরি করে নেয়। পরের দিন ইহান ইয়োয়োকে ফোন করে ওর জন্য খাবার নিয়ে যেতে বলে এবং সে এর জন্য ওকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। এতে ইয়োও রাজি হয়ে যায়, কিন্তু সেটে পৌঁছানোর পর ওর ওয়ারে পা পড়ে যাওয়ার কারণে একটা লাইট ওর পেছন দিক থেকে করে পড়ে যায়, যার ফলে পেছন দিক থেকে ওর টপটা ছিঁড়ে যায়। এটা দেখে লিন তাড়াতাড়ি করে তার কোটটা ইয়োয়োকে পরিয়ে দেয়, যেটা দেখে জেলাস ইহান ওকে তাড়াহুড়ো করে রুমে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে সে লিনের কোটটা খুলে তার কোটটা পরতে বলে। এতে যখন ইয়োয়ো না বলছিল তখন ওদের মধ্যে আবারও সেই টম জেরির লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ছবিগুলোই মিডিয়ার লোকেরা তুলে নেয়। বাড়ি ফিরে ইহান সেই ছবিগুলো দেখিয়ে ইয়োয়োকে নিয়ে মজা করতে শুরু করে, যেটা থেকে ইয়োয়ো বদলা নেওয়ার জন্য ওর পায়ের লোম ছিঁড়ে নেয়। পরের দিন ইহান ইয়োয়োকে ডেটে নিয়ে যায়, কিন্তু ওদের ডেট শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়, কারণ মিডিয়ার লোকেরাও ওখানে পৌঁছে গেছিল আর ওদের ছবিগুলো অনলাইনে ভাইরাল হয়ে যায়। এই ছবিগুলো দেখার পর র্যানের মাথায়ও একটা আইডিয়া চলে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে কিছু রিপোর্টারকে ডাকতে বলে। এরপর র্যানও লুমিংয়ের সঙ্গে ডেটে চলে যায়, যেখানে সে পায়ে আঘাত লাগার বাহানা করে লুমিংকে বলে তাকে কোলে তুলে নিয়ে যেতে। এতে লুমিং রাজি হয়ে যায় এবং ওকে পিঠে তুলে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই সে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা রিপোর্টারগুলোকে দেখে নেয় এবং যেটা দেখে সে র্যানের উপর খুবই রেগে যায়, কারণ সে ভালোভাবেই বুঝতে পারে র্যান পপুলার হওয়ার জন্যই এইসব কিছু করছে। এইদিকে যেখানে শুটিং হচ্ছিল সেখানে ইহানের একটা শুট লিনের পছন্দ হয়নি, তাই সে সিনটাকে বারবার ধরেই করাচ্ছিল, যেটা দেখে ইহান বিরক্ত হয়ে বলে যে আমি আর করতে পারবো না। এটা শুনে লিনও রেগে গিয়ে বলে আমার একটা পারফেক্ট শট চাই, কিন্তু সেটা আমি এখনো পাচ্ছি না। তার মানে তুমি ভালো করে অ্যাক্টিংটা করোইনি। ওর কথা শুনে ইহান রেগে গিয়ে শুটিং ছেড়ে চলে যায়। এরপর সে ইয়োয়োকে পিক আপ করার জন্য তার শপের বাইরে ওয়েট করে। ইয়োয়ো আসলে ওকে একটা নদীর পাড়ে নিয়ে যায় এবং আজকে যা হয়েছে সবটাই সে খুলে বলে। সব কথা শুনে ইয়োয়ো বলে লিন নিশ্চয়ই ইচ্ছে করে এসব কিছু করছে না, কারণ সে তার কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। এটা শুনে ইহান বলে তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি খারাপ অ্যাক্টিং করেছি? ইয়োয়ো বলে সেটা তো কখনোই হতে পারে না। আমি তোমার সবগুলো ড্রামা এবং মুভি দেখে ফেলেছি, তাই তো আমি ভালো করে জানি তোমার অ্যাক্টিং খুব ভালো হয় এবং সেই সব ড্রামা মুভিগুলো আমার খুব ভালোও লেগেছে। এগুলো শোনার পর ইহান বলে তুমি আমাকে প্রথম থেকেই পছন্দ করো, তাহলে তুমি বিয়েতে না কেন করেছিলে? প্রশ্নটা শুনেই ইয়োয়ো নার্ভাস হয়ে পড়ে এবং ওদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্টও শুরু হয়ে যায়। এরপর ওরা একে অপরকে কিসও করে। এদিকে র্যান লুমিংয়ের কাছে সব কথা স্বীকার করে বলে যে এইসব কিছু আমি ইচ্ছে করেই করেছিলাম, কিন্তু আমি আর কখনোই এরকম করব না। এটা শুনে লুমিং বলে তুমি এইসব কিছু বাদ দিয়ে অ্যাক্টিং এর দিকে মন দাও, এবং এইভাবেই ওদের মধ্যে সবকিছু ঠিকই হয়ে যায়। পরের দিন ইয়োয়ো এবং ইহান দুজনেই আগের দিন রাতের কিসের কথা ভেবে ব্লাশ করছিল। ঠিক তখনই ইহানকে একটা আননোন নাম্বার থেকে কেউ টেক্সট পাঠায়, এখানে ওদের বিয়ের কন্ট্রাক্ট পেপারটাই ছিল। এই টেক্সটটা ওকে শানি পাঠিয়েছিল এবং ওকে ব্ল্যাকমেল করে সে একটা হোটেল রুমেও ডেকে পাঠায়। ইহান যখন ওখানে পৌঁছায় শান ওকে সিডিউস করার চেষ্টা করছিল, কিন্তু এখানে আসার আগেই ইহান ইয়োয়োকেও টেক্সট করে রেখেছিল। ইহান ওকে বলে এইভাবে আমাদের বাড়িতে ঢোকার জন্য আমি তোমাকে পুলিশেও দিতে পারি, কারণ আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে। কিন্তু শান্ত ওর কোনো কথা পাত্তা না দিয়ে ওকে সিডিউস করার কাজে ব্যস্ত ছিল। এটা দেখে ইহান ওকে ধরেই জিজ্ঞাসা করে তুমি সেই বিয়ের কন্ট্রাক্ট পেপারটা কোথায় রেখেছো? ঠিক সেই মুহূর্তে ইয়োয়ো সেখানে চলে যায়। ওদের দুজনকে এই কন্ডিশনে দেখে ইয়োয়ো শকড হয়ে যায়। শান্ত এটাও বলে যে ইহান আমাকে সিডিউস করার চেষ্টা করছে। এটা শুনে ইয়োয়ো মন খারাপ করেই ওখান থেকে ফিরে যায়। বাড়ি ফেরার পর ইহান ইয়োয়োকে সব কথা খুলে বলে, যেটা শোনার পর ইয়োয়ো বলে তাহলে এখন আমরা কি করব? ইহান বলে আমাদেরকে এবার সত্যিকারের রেজিস্ট্রি করতে হবে, কিন্তু এতে ইয়োয়ো না বলে দেয়। পরের দিন ইহান তার মেকআপ রুমে আপসেট হয়ে বসেছিল, তখনই সে ইয়োয়োকে লিনের অফিসের দিকে যেতে দেখে। এদিকে লিন ইয়োয়োকে তার স্ক্রিপ্টের ব্যাপারে কিছু হেল্প করতে বলছিল এবং সে এর জন্য ওকে টাকাও পে করতে রাজি ছিল, যেটা শুনে ইয়োয়ো বলে তার কোনো দরকার নেই, আমরা তো বন্ধু, আমি তোমাকে এতটুকু সাহায্য করতেই পারি। ঠিক তখনই ইহান ওখানে চলে যায় এবং সে লিনকে বলে আমার ওয়াইফ তোমার জন্য ফ্রিতে কাজ করতে পারবে না, আমরা দুজন অ্যামাউন্টটা ঠিক করে পরে তোমাকে জানিয়ে দিচ্ছি। এইটা বলে ইহান ইয়োয়োকে নিয়ে বাইরে চলে আসে এবং সে জিজ্ঞাসা করে তুমি কেন ওর জন্য ফ্রিতে কাজ করছো, যখন কি তুমি আমার কাছ থেকে সবকিছুর জন্য টাকা নাও? ইয়োয়ো বলে লিন আমার খুব ভালো বন্ধু আর আমার কাছে ও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও। ইহান জিজ্ঞাসা করে তাহলে কি আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ নই? ইয়োয়ো তো এতে না বলে দেয়। এটা শুনে রেগে ইহান বলে ঠিক আছে, আজ থেকে তুমিও আমার জন্য আর গুরুত্বপূর্ণ নও।
ইহান সেদিন বাড়িতে ইয়োয়োকে লিনের সঙ্গে কথা বলতে শোনে যে ওরা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করতে চাইছে। যেটা শোনার পর ইহানও ক্যান্ডিকে সেই রেস্টুরেন্টে ডেকে পাঠায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রেস্টুরেন্টে তো কেউই আসেনি। তাই ইহান ক্যান্ডিকে সেই কন্ট্রাক্ট পেপার চুরি যাওয়ার কথাটা বলে দেয়, যেটা শুনে ক্যান্ডি বলে এখানে বাঁচার একমাত্র উপায় হচ্ছে Thank তোমাদেরকে you guys সত্যিকারের for রেজিস্ট্রি করতে watching হবে। this video. ইহান বলে আমি তো এই Recently, ব্যাপারে we are ইয়োয়োকে hitting বলেও ছিলাম, 1000 কিন্তু সে আমাকে subscribers. না করে Thank দিয়েছে। you a lot, ক্যান্ডি বলে guys, তুমি for সামনে your থেকে love ইয়োয়োকে and প্রপোজ support. করেছিলে, তার মানে তুমি ইয়োয়োকে ভালোবেসে ফেলেছো। এতে ইহান না বলছিল, যেটা দেখে ক্যান্ডি বলে আমি তোমাকে 10 বছর ধরে জানি, তুমি আমার কাছে মিথ্যে বলতে পারো না। রাতে ইহান ইয়োয়োর জন্য বাড়িতে অপেক্ষা করছিল। ইয়োয়ো আসতেই ওকে জিজ্ঞাসা করে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে। ইয়োয়ো বলে লিন আমাকে স্ক্রিপ্টে হেল্প করার জন্য অফিসে ডেকেছিল। ইহান তারপর জিজ্ঞাসা করে তোমরা রেস্টুরেন্টে কেন যাওনি, যেখানে তুমি এবং লিন যাবে বলেছিলে। এটা শুনে ইয়োয়ো অবাক হয়ে যায়। এরপর ইহান বাড়ির লাইট জ্বালিয়ে দেয়, যেখানে আমরা দেখতে পাবো ইহান ইয়োয়োকে প্রপোজ করার জন্য পুরো বাড়ি ডেকোরেট করে রেখেছিল, কারণ ইহানও বুঝতে পেরে গেছিল যে সে ইয়োয়োকে পছন্দ করতে শুরু করেছে। আর এখানেই ইহান তার মনের কথাটা ইয়োয়োকে জানিয়ে দেয়। এতে ইয়োয়ো রাজি হয়ে যায়, কারণ সে তো অনেকদিন আগে থেকেই ইহানকে পছন্দ করে। এরপর আর কি ওদের দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্ট শুরু হয়ে যায়। পরের দিন ইহান ইয়োয়োকে নিয়ে চলে যায় ম্যারেজ রেজিস্টার করতে। এতেই প্রথমটাই ইয়োয়ো না বললেও ইহান বলে এখন যখন আমরা দুজন দুজনকেই পছন্দ করি তাহলে সত্যিকারের বিয়ে করতে কি প্রবলেম। তারপরেই ওরা দুজন ওদের ম্যারেজ রেজিস্টার করে ফেলে এবং তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এই নিউজটা জানার পর ক্যান্ডি ওদের সঙ্গে দেখা করতে আসে। আসলে সেও ওদের দুজনের জন্য খুব খুশি ছিল, কিন্তু ওদের খুশিটা শানের একটুও সহ্য হয়নি। তাই তো সে ওদের ম্যারেজ কন্ট্রাক্টের পেপারটা একটা রিপোর্টারকে দিয়ে দেয়, যেটা পরে দিনই চারিদিকে ভাইরাল হয়ে যায়। আর এই নিউজের জন্য ওদের দুজনকে খুব বেশি করে সব জায়গা থেকে ট্রোল করা হচ্ছিল। এমনকি ইহানকে তো অনেক বড় বড় প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ওদের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করার পর ক্যান্ডির মাথায় একটা আইডিয়া চলে আসে। আসলে তো ওদের মধ্যে সবসময় লড়াই চলতো, আর সেটা দেখতেও অনেকটা ভালো লাগতো। তাই ক্যান্ডি সেই লড়াইটাকেই এডিট করে সোশ্যাল মিডিয়াতে আবার পোস্ট করে দেয়। আর এইটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন ওদের ব্যাপারে নেগেটিভ নিউজটা ভুলে গিয়ে সবাই ওদের এই মজার ভিডিওটা এনজয় করতে থাকে এবং ধীরে ধীরে ওদের জন্য পজিটিভ কমেন্টও আসতে শুরু হয়। পরের দিন ইহান ইয়োয়োকে তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়, যেখানে ইয়োয়ো নিজে থেকেই ওদের সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছিল। যেই ব্যাপারটা ইহানের মোটেও ভালো লাগছিল না। তার উপরে যখন কথা আসে ইয়োয়ো কি কাজ করে সেটা নিয়ে, তখন ইহান ওকে ওর কাজের কথাটা বলতে বারণও করছিল, কিন্তু ইয়োয়ো তবুও সব সত্যিটাই সবাইকে জানিয়ে দেয়, যেটা থেকে ইহান রেগেই বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর যখন ইয়োয়ো বাড়ি ফেরে তখন ইহান ওকে বলে তোমার এই ব্যাপারটা না বললেই হতো না। ইয়োয়ো বলে কি হয়েছে, আমি তো সত্যিই নীল আর্টের দোকানে কাজ করি, আর তোমার যদি এই ব্যাপারে লজ্জা লাগছে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারো। ইহান তখন ওকে বোঝানোর অনেক চেষ্টাই করে, কিন্তু ইয়োয়ো ছিল জেদি, সে বাড়ি ছেড়ে চলে যাবেই বলছিল। যেটা দেখে ইহান ওকে বলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে ইহান একটা হোটেলে থাকতে চলে যায়, যেখানে ওর সঙ্গে লিনের দেখা হয়ে যায়। তারপর ওরা দুজন একসঙ্গে ড্রিঙ্ক করতে বসে যায়। লিন তো ওকে নিয়ে মজা করতেই শুরু করে যে তোমার স্ত্রী তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইহান বলে ও আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। পরের দিন যখন লুমিং ওর এবং ইয়োয়োর ঝগড়ার ব্যাপারে জানতে পারে তখন সে তো ইহানকেই বকতে শুরু করে, যেটা দেখে লিন কোনো রকম করে লুমিংকে বুঝিয়ে অফিস থেকে বাইরে পাঠিয়ে দেয়। লুমিং চলে যাওয়ার পর লিন ইহানকে জিজ্ঞাসা করে যে এবার আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো, তবেই কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু ইহান ওকে সব ব্যাপার বলতে রাজি হচ্ছিল না। ঝগড়া হলেও ইহান তার অ্যাসিস্ট্যান্টকে ইয়োয়োর সেফটির জন্য তাকে ফলো করতে বলে। ইয়োয়ো সেদিন একটা বই দোকানে বই কিনতে গেছিল, আর সেখানেই সে একটা আর্ট এক্সিবিশনের পোস্টার দেখে, যেটা দেখেই সে দোকানদারকে জিজ্ঞাসা করে এই এক্সিবিশনের কোনো টিকিট পাওয়া যাবে নাকি। কিন্তু ওই এক্সিবিশনের সমস্ত টিকিটই বিক্রি হয়ে গেছিল। এই ব্যাপারে ইহানের অ্যাসিস্ট্যান্ট সবটাই ইহানকে বলে দেয়। ইহান তখন কোনো রকম টিকিটের জোগাড়ের ব্যবস্থা করে ফেলে। এবার যেই লোকটার কাছ থেকে ইহান টিকিট নেবে বলেছিল সেই লোকটাই লিনকে অনেক টাকায় টিকিট বিক্রি করে দেয়, কারণ লিনও টিকিট নেয়ার জন্য এই লোকটার সঙ্গেই যোগাযোগ করেছিল। কিন্তু লিন যখন খামটা খুলে দেখে তার মধ্যে তো টিকিট ছিলই না। যেটা দেখার পর লিন ওই লোকটাকে ফলো করতে শুরু করে। এদিকে লিন যে ওই লোকটার পেছনে দৌড়াচ্ছে সেই ব্যাপারটা ইহান দেখে। ইহান দেখার পর লোকটাকে ধরে ফেলে এবং ওকে জিজ্ঞাসা করার পর জানতে পারে যে লিনও টিকিট কেনার জন্য ওর সঙ্গেই কথা বলেছে। এরপর যখন ইহান ওর কাছ থেকে টিকিট নিতেই যাচ্ছিল তখনই লিন ওখানে চলে আসে, যেটা দেখেই ওরা সবাই দৌড়াতে শুরু করে।
অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর লিন ফাইনালি সেই লোকটাকে ধরে ফেলে এবং তার হাত থেকে সত্যিকারের টিকিটটা নিয়ে নেয়। ও যখন টিকিটটা নিয়ে একটু আনন্দই করছিল, ততক্ষণে ঝড়ের বেগে ইহান এসে ওর হাত থেকে টিকিটটা নিয়েই চলে যায়। ইহান টিকিটটা নিয়ে খুব এক্সাইটেড ভাবেই বাড়ি পৌঁছায়, কিন্তু বাড়ি পৌঁছানোর পর ও শুনতে পায় লিন ইয়োয়োকে ফোন করে বলছে যে সে টিকিটের জোগাড় করে ফেলেছে, যেটা দেখে ইয়োয়ো খুব খুশি হচ্ছিল। কিন্তু এতে ইহান বেচারার মনটা খুব খারাপ হয়ে যায়। পরের দিন লিন এবং ইয়োয়ো একসঙ্গেই এক্সিবিশনে পৌঁছে যায়। এদিকে ইহানও ওদেরকে ফলো করতে করতে এক্সিবিশনে পৌঁছেই যায়, তাও আবার মুখে মাস্ক এবং মাথায় টুপি লাগিয়ে। কিন্তু তবুও ইয়োয়োকে চিনতেই পেরে যায় এবং সে ইহানের কাছে গিয়ে তাকে ধরে ফেলে। আর কোনো উপায় না দেখে ইহান ওর কাছে ক্ষমা চাইতেই শুরু করে, আর অনেকক্ষণ ক্ষমা চাওয়ার পর ফাইনালি ইয়োয়ো ওকে ক্ষমা করেই দেয়। পরের দিন ইহান ইয়োয়োকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে সে ইয়োয়োকে তার মায়ের লেখা চিঠিগুলো পড়তে দেয়। কিন্তু ইয়োয়ো চিঠিগুলো পড়তেই রাজি হচ্ছিল না। ইহান বলে ঠিক আছে, আমি এই চিঠিগুলো পুড়িয়ে দিচ্ছি, যেটা শুনে ইয়োয়ো চিঠিগুলো পড়তে রাজি হয়ে যায়। চিঠিগুলো পড়ার পর ইয়োয়ো তো খুব কান্নাকাটি করছিল, যেটা দেখে ইহানি ওকে সান্ত্বনা দেয়। এদিকে লিন চলে যায় ক্যান্ডির কাছে একটা হেল্প চাইতে। আসলে লিনের বাড়ির লোক তার বিয়ে ঠিক করছিল, তাই লিন চাইছিল ক্যান্ডি যেন তার বিয়ের জায়গায় গিয়ে সবকিছু গন্ডগোল করে দেয়। ক্যান্ডি লিনকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারপর যখন লিনের পরিবার এবং সেই মেয়েটির পরিবার দেখা করতে এসেছিল, সেখানে ওরা দুজন গিয়ে ঝামেলাই বাঁধিয়ে দেয় এবং লিনের জন্য আসা পাত্রীপক্ষকে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর ক্যান্ডি লিনকে বলে এবার তোমার ইয়োয়োকে ভুলে যাওয়া উচিত, কারণ ইয়োয়ো এখন ইহানের সঙ্গে খুব খুশিতেই আছে। আর এখানেই আমরা এটাও জানতে পারবো যে ক্যান্ডি যাকে পছন্দ করে সেটা আসলে লিন। রাতে ইয়োয়ো ইহানকে বলে যে সে ইন্টারন্যাশনাল নেল আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করতে যায় এবং তার জন্য সে তার ডিজাইনও সাবমিট করে দিয়েছে। এই কম্পিটিশনটা জেতাই ইয়োয়োর সবথেকে বড় স্বপ্ন। পরের দিন ইহান তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে যায় এবং এই ব্যাপারে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ইয়োয়ো যেন না জানতে পারে, কারণ ইয়োয়ো ওকে বলেছে বিনা কারণে বাইরে বেশি টাকা খরচা করতে না। ঠিক তখনই ইয়োয়ো ইহানকে ফোন করে এবং বাইরে ডিনার করতে যাওয়ার কথা বলে। ইহান তখন বলে যে আমি তো আমার কাজে ব্যস্ত আছি, তাই আজকে হবে না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা হলো এটা যে ইয়োয়ো সেই রেস্টুরেন্টের বাইরে দিয়েই যাচ্ছিল, তাই তো সে ইহান এবং তার অ্যাসিস্ট্যান্টকে ওখানে খুব এনজয় করে খাবার খেতে দেখে নেয়। এইটা থেকে ইয়োয়ো এতটাই রেগে যায় যে ইহান বাড়ি ফিরলে সে ইচ্ছে করেই ইহানের সঙ্গে ডিনার করতে বসে আর নিজের হাতে ইহানকে খাইয়েও দেয়। বেচারা ইহানের পেট ভর্তি থাকার পরেও সে ইয়োয়োর মন রাখার জন্য জোর করে এই খাবারগুলো খাচ্ছিল, যেটা দেখে আবার ইয়োয়ো একটু ইমোশনাল হয়ে পড়ে এবং সে কান্নাকাটি করতে শুরু করে। ইহান ওকে যখন জিজ্ঞাসা করে ওর কি হয়েছে, ইয়োয়ো কিছুই বলেনি। ঘুমানোর টাইমেও ইয়োয়ো ইমোশনালি ছিল, যেটা দেখে ইহান এবার আর না থাকতে পেরে ওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে বলো তো। তখন ইয়োয়ো সব সত্যিটাই বলে দেয় যে আমি তোমাকে রেস্টুরেন্টে খাবার খেতে দেখে নিয়েছিলাম, কিন্তু তবুও তুমি আমার মন রাখার জন্য খাবারগুলো জোর করে খাচ্ছিলে। ইহান বলে যে দেখো আমি তো ভেবেছিলাম তুমি রাগ করবে। এটা শুনে ইয়োয়ো বলে আরে তুমি বাইরে যা খুশিই খেতে পারো। ইহান বলে সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি কান্নাকাটি কেন করছো? এই উত্তরে ইয়োয়ো কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন শুটিং সেটে গিয়েও ইহান এই একই কথাগুলোই ভাবছিল এবং সে অ্যাসিস্ট্যান্টকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলে হয়তো ইয়োয়ো প্রেগনেন্ট, আর সেটা সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমার সঙ্গে সে এইরকম বিহেভ করছে। এটা শুনে ইহান এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে বাড়ি ফেরার পর থেকেই সে ইয়োয়োর খুব খেয়াল রাখতে শুরু করে। রাতে ইহান এবং ইয়োয়োর বন্ধু শাওজিং এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে একসঙ্গে ডিনার করতে যায়। ডিনারের মাঝখানে ইয়োয়োর কাছে ইন্টারন্যাশনাল নেল আর্ট কম্পিটিশনের জায়গা থেকে একটা ফোন কল চলে আসে, যেটা অ্যাটেন্ড করার জন্যই তো ইয়োয়ো বাইরে চলে যায়। এই ব্যাপারটা জেনে শাওজিং এর বয়ফ্রেন্ড বলে ওই কম্পিটিশনের উইনারকে 3 বছরের জন্য ফ্রান্সে যেতে হয়। কথাটা শুনেই তো ইহান চিন্তায় পড়ে যায়। বাড়ি যাওয়ার পর ইহান একটা পার্সেল রিসিভ করে, যে পার্সেলটা একটুখানি খোলার পর ও দেখে যে ইনভিটেশন লেখা আছে। আর এই লেখাটা দেখা মাত্র ইহান ওই ইনভিটেশনের কার্ডটাকে ছিঁড়ে ফেলে, কারণ সে ভাবছিল যে এটা কোনো শো এর ইনভিটেশন হবে। কিন্তু কাগজগুলো যখন সে ডাস্টবিনে ফেলতেই যাচ্ছিল, তখনই সে লক্ষ্য করে এটা তো ইয়োয়োর জন্য নেল আর্ট কম্পিটিশন থেকে এসেছিল। ওই কম্পিটিশনে ইয়োয়ো নমিনেট হয়ে গেছিল। কিন্তু এটা দেখে ইহান খুবই ঘাবড়ে যায়, কারণ সে তো ইনভিটেশনটা অলরেডি ছিঁড়ে ফেলেছে। ইনভিটেশনের ছেঁড়া টুকরোগুলো নিয়ে যখন সে কি করবে ভাবছিল, ততক্ষণে ইয়োয়ো বাড়ি চলে আসে। আর এইটা দেখে ইহান আরোই ঘাবড়ে যায়, তাই সে ছেঁড়া ইনভিটেশনটাকে নিয়ে ডাস্টবিনে ভরে বাইরে ফেলতে চলে যায়। এরপরে 1 সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে ইয়োয়ো র্যানের সঙ্গে বসে এই ইন্টারন্যাশনাল নেল আর্ট কম্পিটিশনের লাইভ টেলিকাস্ট দেখছিল, যেখান থেকে ইয়োয়ো জানতে পারে যে তার ডিজাইনও নমিনেশনে সিলেক্ট হয়েছিল।
কিন্তু ইয়োয়ো কম্পিটিশনের জন্য যায়নি, তাই ওর ডিজাইন রিজেক্ট হয়ে গেছে। এইটা দেখার পর ইয়োয়ো শকড হয়ে যায়, কারণ তার কাছে তো এখনো পর্যন্ত ইনভিটেশনই আসেনি। তাই সে তাড়াহুড়ো করে তার পুরনো বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে চেক করতে থাকে কোথাও এখানে ইনভিটেশন এসে যায়নি তো। কিন্তু সেখানেও ইনভিটেশনের কার্ডটা খুঁজে না পেয়ে তার খুব মন খারাপ হয়ে যায়। ব্যাপারটা লুমিং এর কাছ থেকে যখন ইহান জানতে পারে, সে ইয়োয়োকে পিক আপ করার জন্য চলে যায় এবং সে ইয়োয়োকে বাড়ি ফিরিয়ে আনে। তারপর সে ইয়োয়ো যাতে স্নান করতে পারে তার জন্য বাথরুমে বাথটাব ভরতে চলে যায়। ততক্ষণে ইয়োয়ো বিল্ডিং এর মেইনটেনেন্সের জায়গায় পৌঁছে যায় এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ চেক করার পর বুঝতে পারে যে তার ইনভিটেশন কার্ডটা কিন্তু ইহানই রিসিভ করেছিল। এটা দেখার পরেই সে বাড়িতে ফিরে আসে এবং ইহানকে জিজ্ঞাসা করে তার ইনভিটেশন কার্ড নিয়ে ইহান করেছেটা কি। তখন ইহান বলে যে আমি ভেবেছিলাম তুমি প্রেগনেন্ট আর আমাকে ছেড়ে 3 বছরের জন্য ফ্রান্সে চলে যাবে। ইয়োয়ো বলে তুমি আমাকে একবার এই ব্যাপারে জিজ্ঞাসা তো করতে, আর তোমাকে এটা কেই বা বলেছে যে এই কম্পিটিশনটা জিতে গেলে 3 বছরের জন্য ফ্রান্সে যেতে হবে। ইহান বলে তোমার বন্ধুর বয়ফ্রেন্ডই আমাকে এই কথাটা বলেছিল। কিন্তু এইগুলো শুনে ইয়োয়ো ইহানের ওপরই খুব রেগে যায়, কারণ এক তো ইহান ওকে কিছু জিজ্ঞাসাই করেনি, তার উপরে তার এত বছরের স্বপ্নটাও ভেঙে গেছে। তাই ইয়োয়ো রাগ করে নিজের পুরনো বাড়িতে ফিরে যায়, যেই বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রই ছিল না। তাই ইহান পরের দিনই ওর জন্য অনেক জিনিসপত্র পাঠিয়ে দেয়। এইটা থেকে ইয়োয়ো আরোই রেগে ইহানকে ফোন করে। ইহান বলে হ্যাঁ, তোমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি ওখানে পাঠিয়েছি। আমি ভালো করেই জানি তুমি এখন আমার উপর রেগে আছো, তাই কিছুদিন ওখানে থাকো, আর তোমার যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখনই তুমি আমার কাছে ফিরে এসো। এইগুলো শুনে ইয়োয়োর খুব মন খারাপ হয়ে যায় এবং সে ইহানকে বলে তুমি সবসময় নিজের মর্জি মতো কেন কাজ করো? কখনো আমাকে জিজ্ঞাসা করে দেখেছো কি যে আমি কি চাই? সত্যি কথা বলতে কি জানো, আমরা দুজন দুটো আলাদা পৃথিবী থেকে বিলং করি, আর আমাদের মধ্যে কোনো কিছু ঠিক হতেই পারে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এটা শুনে ইহান বলে আরে তুমি এরকম কেন করছো? তোমার যদি জিনিসপত্রগুলো না রাখতে ইচ্ছে করে তাহলে তুমি সেগুলো পাঠিয়ে দাও। এইটুকু ব্যাপারের জন্য ডিভোর্স নেওয়ার কি দরকার? ইয়োয়ো তখন বলে আমাদের দুজনের মধ্যে যখন এতটাই অমিল, আমাদের মধ্যে ডিভোর্স হওয়াটাই জরুরি। ইয়োয়ো শুধু এটুকু বলেইনি, পরের দিন একটা ডিভোর্স পেপার সে ইহানের বাড়িতে পাঠিয়েও দেয়। যেই পেপারটা দেখে ইহানেরও খুব মন খারাপ হয়ে যায়, তাই সে একটা বারে চলে যায় খুব ড্রিঙ্ক করতে। প্রচুর ড্রিঙ্ক করার জন্য ইহান তো ঠিক করে হাঁটতেই পারছিল না। সে যখন আরেকটু হলে পড়েই যেত তখনই কোনো একটা মেয়ে এসে ওকে ধরে ফেলে। পরের দিন সকালে সে নিজেকে একটা হোটেল রুমে দেখতে পায়, তার উপরে তার গায়ে কোনো জামা কাপড়ও ছিল না। এতেই ইহান ঘাবড়ে গিয়ে যখন তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যাবেই ভাবছিল, তখনই ওখানে শান চলে আসে আর ওকে কিছু ছবিও দেখায় যেগুলো সে কাল রাতেই তুলেছিল। শান এইসব কিছু করছিল কারণ সে ইয়োয়োর ওপর খুব জেলাস ছিল। ইহান এই ছবিগুলো দেখার পর সে শানের মোবাইলটা ভেঙেই ওখান থেকে চলে যায়, কিন্তু শান তো এর আগেই ছবিগুলোকে মিডিয়াতে পাঠিয়ে দিয়েছিল, যেই নিউজটা পরের দিনই ভাইরাল হয়ে যায়। এই নিউজটার জন্য শুধু ইহানকে নয়, ইয়োয়োকেও ট্রোল করা হচ্ছিল। নিউজটা দেখার পরেই ইয়োয়ো ইহানের সঙ্গে কথা বলতে যায় যাতে সে ইহানের পাশে থাকতে পারে, কিন্তু ইহান আজকে ইয়োয়োর ওপরেই রাগ দেখায় এবং ওকে ডিভোর্স দেওয়ার কথাও বলে। তারপর সে ইয়োয়োর কোনো কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে সে নিজেই কান্নাকাটি করতে শুরু করে। আসলে সে ইয়োয়োর সঙ্গে এরকম করতে তো চাইছিল না, কিন্তু তার জন্য ইয়োয়ো যাতে কষ্ট না পায় তাকে এরকমটা করতে হয়েছে। পরে তিনি ইহান একটা লাইভ স্ট্রিমিং করে, যেখানে সে সবার সামনেই বলে যে শানের সঙ্গে তার কোনো রকম অ্যাফেয়ার নেই, শান শুধুমাত্রই তাকে ফাঁসানোর চেষ্টা করছে। শুধুমাত্র তার জন্য ইয়োয়োকে এতটা কষ্ট পেতে হচ্ছে, তাই সে ডিসাইডও করে নিয়েছে যে সে এই অভিনয়ের জগতে আর কাজ করতেই চায় না। এই লাইভ স্ট্রিমিংটা ইয়োয়ো, লিন এবং ক্যান্ডিও দেখছিল, তাই ওরা সবাই মিলে ইহানকে খুঁজতে শুরু করে, কিন্তু ওরা কোথাও ইহানকে খুঁজেই পাচ্ছিল না। যেটা দেখে ইয়োয়ো তো কান্নাকাটি করতে শুরু করে দেয় এবং সে ক্যান্ডিকে বলতেও থাকে যে ইহানকে খুঁজে বের করতেই হবে, আমি ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, কারণ আমি ওকে খুব বেশিই ভালোবাসি। এদিকে আমরা ইহানকে দেখব যে আড়াল থেকেই ইয়োয়োর সব কথা শুনতে পাচ্ছিল। কথাগুলো শুনে ওর খুব মন খারাপ হলেও সে ইয়োয়োর সামনে যায়নি। এইভাবে 2 বছর কেটে যায়। 2 বছর পর দেখা যায় যে ক্যান্ডি এবং লিন এখন ডেটিং করছে এবং ওরা সবাই মিলে একটা অ্যাওয়ার্ড সেরিমনিতেও যায়, যেখানে বেস্ট মেল সাপোর্টিং অ্যাক্টরের জন্য ইহানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেহেতু ইহান এখানে নেই, তাই ইহানের হয়ে ইয়োয়োকেই স্টেজে ডাকা হয় তার অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। অ্যাওয়ার্ড নিতে গিয়ে সে সবার সামনে ইহানের জন্য কি ফিল করে সেটা বলে। ঠিক তখনই ইহানকে সে ওখানে দেখতে পায়।
যেটা দেখেই ইয়োইও তখনই বাইরে চলে আসে। বাইরে যাওয়ার পর সে ইহানকে কোথাও দেখতেই পাচ্ছিল না। ইহানকে না দেখতে পেয়ে ও কান্নাকাটি শুরু করে দেয়। ঠিক তখনই ইহান ওর সামনে চলে আসে। তারপর ইহান ইয়োইওকে প্রমিস করে যে এরপর থেকে সে ইয়োইওকে ছেড়ে আর কোথাও যাবেই না। আর এইরকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পুরো ড্রামাটা। থ্যাংক ইউ।